নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোভা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাবে ভোরের সোনালি আলোয়। যখন আরব সাগরের নীল জলে সোনালি ছায়া ফেলছিল, তখন জুহুর সেই ১৫ তলার বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাটের ভেতরে এক অপার্থিব প্রাণঘাতী নীরবতা ছড়িয়ে পড়েছিল। সমুদ্র থেকে ভেসে আসা ঠান্ডা, লবণাক্ত হাওয়া জানালার পুরো পর্দাগুলোকে আলতো আলতো করে ছুঁয়ে যাচ্ছিল, যেন কোনো ভয়ঙ্কর ঝড়ের অশুভ পূর্বাভাস দিচ্ছিল। এসির একঘেয়ে শান্ত গুনগুনানির মাঝে কিং সাইজ বিছানায় অদিত্য অঘরে ঘুমিয়েছিলেন। কিন্তু মেঘনার চোখের ঘুম ভেঙে গিয়েছিল অনেক আগেই। সে ধীরে ধীরে চোখ মেলল এবং পাশে শুয়ে থাকা স্বামীর দিকে তাকাল। ঘুমের ঘোরে অদিত্যর মুখটা কতটা নিরীহ আর শান্ত দেখাচ্ছিল, কিন্তু গত কয়েক মাস ধরে যখন সেই মুখ জেগে উঠত, তখন সেখানে মেঘনার জন্য থাকত শুধু রুক্ষতা, বিরক্তি অথবা চরম উদাসীনতা। মেঘনা একটা দীর্ঘশ্বাস ছাড়ল এবং অত্যন্ত সতর্কভাবে বিছানা থেকে উঠে পড়ল। অদিত্যর ঘুমের ব্যাঘাত যাতে না হয় সেজন্য সে অত্যন্ত সাবধানে পা ফেলে বেডরুমের দরজা বন্ধ করে দিল। রান্নাঘরে পৌঁছে প্রথমেই গ্যাস জ্বালিয়ে দিল। কড়াইতে তেল গরম হয়ে উঠল, আর সর্ষে ফোড়নের আওয়াজ সেই নিস্তব্ধ ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। মেঘনার হাতের কাজ যেন একটা স্বয়ংক্রিয় যন্ত্রের মতো অভ্যস্ত হয়ে গিয়েছিল। অদিত্যর জন্য উপমা পোহে আর ফিল্টার কফি, আর ১০ বছরের আরোহীর জন্য তার প্রিয় চকোলেট প্যানকেক আর দুধ। একই সাথে ৩টে গ্যাসে তার ব্যস্ততা শুরু হয়ে গেল। কপালে জমে ওঠা ঘামের ফোঁটা সে শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। বাইরে থেকে দেখলে তার জীবনটা কোনো রানীর মতো মনে হতো। মুম্বাইয়ের একজন বড় বিল্ডার অদিত্যর স্ত্রী। টাকার কোনো অভাব নেই, দরজায় ২টো দামি গাড়ি, সাহায্যের জন্য কাজের লোক। কিন্তু এই সোনার খাঁচায় তার দম কিভাবে আটকে আসছিল তা শুধু মেঘনাই জানত। মেঘনার জীবনের এই নিস্তব্ধতা আসলে এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস ছিল। যে স্বামীর জন্য সে নিজের সবকিছু বাজি রেখেছিল, সেই স্বামীই তার পিঠে ছুরি মেরে তাকে রাস্তায় নামানোর আর তাকে পাগল সাজানোর এক গায়ে কাঁটা দেওয়া ষড়যন্ত্র করছিল। কিন্তু এই ভয়াবহ চক্রব্যূহ থেকে তাকে তার ১০ বছরের ছোট্ট মেয়েটা কিভাবে বাঁচাল? কোর্টে এমন কি অলৌকিক ঘটনা ঘটল যাতে সবার চোখ খুলে গেল? এই সবই আমরা এই গল্পের পরবর্তী অংশে দেখব। কিন্তু তার আগে, যদি আপনাদের এই ধরনের হৃদয়স্পর্শী এবং সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি গল্প শুনতে ভালো লাগে, তবে এই ভিডিওটি এক্ষুনি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা ছোট্ট অনুরোধ, আপনারা আমাদের এই গল্পটি মহারাষ্ট্রের বা পৃথিবীর কোন কোন কোণা থেকে দেখছেন, আপনাদের গ্রাম বা শহরের নাম নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার পড়তে খুব ভালো লাগবে। চলুন তবে ফিরে যাই মেঘনার সেই সোনার খাঁচায়, যেখানে এবার এক ভয়াবহ সত্য সামনে আসতে চলেছিল। সকাল 7:45 বেজে গিয়েছিল। ডাইনিং টেবিলে নাশতা একেবারে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছিল। প্লেটের পাশে জলের গ্লাস, ইস্ত্রি করা ন্যাপকিন আর অদিত্যর কফির ধোয়া ওঠা মগ। অদিত্য তৈরি হয়ে বাইরে এলেন, গায়ে নেভি ব্লু রঙের দামি ইতালিয়ান স্যুট, নিখুঁতভাবে সেট করা চুল আর পায়ে চকচকে জুতো। কিন্তু তার চোখ দুটো বরাবরের মতোই হাতের নতুন আইফোনের স্ক্রিনে আটকেছিল। তিনি এসে চেয়ারে বসলেন। মেঘনা তার প্লেটে উপমা বেড়ে দিল। কফি এখনই নিয়ে আসব? সে খুব মৃদু স্বরে জিজ্ঞেস করল। অদিত্য তার দিকে মাথা তুলে তাকালও না। তার আঙুলগুলো ফোনের স্ক্রিনে দ্রুত টাইপ করছিল। শুধু গলা দিয়ে একটা অস্পষ্ট হুম আওয়াজ বেরোল। মনে জমে থাকা একটা বড় হাহাকার মেঘনা গিলে ফেলল। সে কফি নিয়ে এলো আর মগটা তার পাশে রাখল। তার নজর অদিত্যর মুখের ওপর ছিল। কখনো কি এই মানুষটা ফোন সরিয়ে রেখে তার দিকে তাকাবে? তার হাত স্পর্শ করে বলবে যে উপমা খুব ভালো হয়েছে, অথবা শুধু জিজ্ঞেস করবে যে মেঘনা, তুমি কেমন আছো? কিন্তু না, তার কাছে মেঘনা যেন সেই ডাইনিং টেবিলের বা প্রাণহীন চেয়ারগুলোরই একটা অংশ ছিল, যার কাজ শুধু পরিষেবা দেওয়া। ঠিক তখনই ভেতর থেকে দৌড়ে দৌড়ে আরোহী এলো। পরনে স্কুলের ইউনিফর্ম, পিঠে ব্যাগ আর চোখে এক নিষ্পাপ উজ্জ্বলতা। পাপা, গুড মর্নিং। আরোহী পেছন থেকে অদিত্যর গলায় জড়িয়ে ধরল। অদিত্যর মুখের কঠোরতা মুহূর্তের মধ্যে গলে গেল। তিনি ফোন সরিয়ে রাখলেন এবং আরোহীকে কাছে টেনে নিয়ে তার কপালে চুমু খেলেন। গুড মর্নিং মাই প্রিন্সেস, কেমন আছো? আজ স্কুলে কি করবে? আরোহী উৎসাহের সাথে বলল, আজ আমাদের ড্রয়িং কম্পিটিশন আছে পাপা, আমি খুব সুন্দর ছবি আঁকব। বাহ, অল দ্য বেস্ট।
বিকেলে পাপা তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আমরা আইসক্রিম খেতে যাব, প্রমিস? অদিত্য ঘড়ির দিকে তাকিয়ে বললেন। তিনি কফির শেষ চুমুক দিলেন, আরোহীর গালে আদরের টোকা মারলেন আর উঠে দাঁড়ালেন। আমার টিফিন নিয়েছ তো? তিনি দরজার দিকে এগোতে এগোতে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, ব্যাগে রেখে দিয়েছি, মেঘনা বলল। অদিত্য ব্রিফকেস তুলে নিলেন এবং আরোহীকে বাই বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। দরজার সেই ক্লিক করে বন্ধ হওয়ার আওয়াজ মেঘনার বুকে গভীরে গিয়ে বিঁধল। যাওয়ার সময় তিনি আরোহীকে জড়িয়ে ধরলেন, কিন্তু মেঘনার দিকে একবার নজরও ফেরালেন না। একটা বাই নেই, একটা থ্যাংক ইউ নেই, কিচ্ছু নেই। মেঘনা একইভাবে সেই খালি চেয়ারটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকল। অদিত্যর প্লেটে উপমা অর্ধেক পড়েই ছিল। তিনি শুধু কফি খেয়ে চলে গিয়েছিলেন। তার চোখের কোণ ভিজে এলো। 8 বছর আগের মেঘনার কথা তার হঠাৎ মনে পড়ে গেল। বেঙ্গালুরুর এক নামী ইনস্টিটিউট থেকে গোল্ড মেডেল সহ MBA শেষ করা, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দাপুটে চাকরি করা এক উচ্চাকাঙ্ক্ষী মেয়ে। তার গায়ে তখন অ্যাপ্রন থাকত না, থাকত একটা স্মার্ট ব্লেজার। কিন্তু তারপর অদিত্য তার জীবনে এলেন। তার সেই মিষ্টি কথা, বড় বড় স্বপ্ন দেখানো। বিয়ের পর যখন আরোহী পেটে এলো, তখন অদিত্যই তাকে ইস্তফা দিতে বাধ্য করেছিলেন। মেঘনা, আমার কনস্ট্রাকশন বিজনেস এখন অনেক বড় হচ্ছে, এটা দ্রুত বাড়ছে। তুমি 9টা-5টার চাকরিতে নিজেকে কেন খাটাবে? আমি তো রোজগার করছি আমাদের সবার জন্য। তুমি শুধু এই ঘরটা সামলাও। আরোহীর তোমাকে প্রয়োজন। একটা আদর্শ স্ত্রীর মতো আমাদের ঘরটা সুন্দর করে তোলো। আর একটা বোকা মেয়ের মতো সেই তাকে বিশ্বাস করেছিল। সে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিজের পরিচয়, নিজের ভবিষ্যৎ সবকিছু অদিত্যর সেই আশ্বাসের উপর ছেড়ে দিয়েছিল। গত 8 বছরে সেই ঘরটাকে স্বর্গ বানানোর জন্য কি না করেছে। অদিত্যর বাবা মায়ের অসুস্থতা, আরোহীর স্কুল, ঘরের প্রতিদিনের শত শত দায়িত্ব সে নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করে দিয়েছিল। আর আজ সেই ঘরে শুধু একজন বিনা পয়সার কেয়ারটেকার হয়ে রয়ে গিয়েছিল, যার অস্তিত্ব তার স্বামীর কাছে শূন্য ছিল। আরোহীকে স্কুলে পাঠানোর পর দুপুরের সময়টা ছিল। ঘরের কাজের মাসি কাজ সেরে চলে গিয়েছিল। মেঘনা বেডরুম গুছোচ্ছিল। অদিত্যের গতরাতের জামাকাপড় লন্ড্রি বাস্কেটে পড়েছিল। সে লন্ড্রির জন্য কাপড়গুলো আলাদা করতে শুরু করল। তার সেই সাদা শার্টটা সে হাতে নিল। শার্টের কলারে একটু দাগ লেগেছিল, তাই সে সেটা ভালো করে দেখার জন্য কাছে নিল। এবং হঠাৎ তার হাতের নড়াচড়া থমকে গেল। একটা গন্ধ, এক অত্যন্ত তীব্র, মিষ্টি আর মাদকতাপূর্ণ লেডিজ পারফিউমের গন্ধ সেই শার্ট থেকে আসছিল। মেঘনার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। সে শার্টটা আবার নাকের কাছে নিল। সেই গন্ধ কোনো পুরুষের ডিওডরেন্ট বা কোলোনের ছিল না। ওটা একটা দামি ফ্লোরাল লেডিজ পারফিউমের গন্ধ ছিল। আর সবথেকে বড় কথা হলো, সেই পারফিউমটা মেঘনার একদমই ছিল না। তার হাত থরথর করে কাঁপতে লাগল, পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে শার্টটা শক্ত করে ধরল, মাথায় চিন্তার ঝড় শুরু হলো। হঠাৎ গত 6 মাসে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলো একটা সিনেমার মতো তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। অদিত্যর ক্রমাগত দেরি করে বাড়ি ফেরা। আগে তো সন্ধ্যে 7টার মধ্যে তিনি বাড়ি থাকতেন, কিন্তু ইদানিং নতুন প্রজেক্ট শুরু হয়েছে মেঘনা, সাইটে খুব প্রবলেম আছে, আজ রাতে ক্লায়েন্টের সাথে মিটিং আছে, আমার জন্য অপেক্ষা করো না। এই ধরনের মেসেজ সপ্তাহে 3-4 বার আসতে শুরু করেছিল। তার ফোন সবসময় ডাইনিং টেবিলে খোলা পড়ে থাকত, কিন্তু গত কয়েক মাস ধরে ফোনের নতুন কঠিন পাসওয়ার্ড লেগেছিল। ফোন রাখার সময় তিনি সবসময় স্ক্রিনটা নিচের দিকে করে রাখতেন। আর যদি মেঘনা ভুল করেও কখনো সেই ফোনের আশেপাশে থাকত, তবে অদিত্যর মুখে এক অদ্ভুত অস্বস্তি দেখা দিত। তিনি তখনই ফোন পকেটে ঢুকিয়ে নিতেন। আর তার সেই নতুন পারফিউম কালেকশন, নিজের সাজগোজের দিকে হঠাৎ বেড়ে যাওয়া নজর, নতুন ডিজাইনার জামাকাপড়। মেঘনা নিজেকে সামলানোর চেষ্টা করল। না, অদিত্য তেমন নন। তিনি রাগী হতে পারেন, তিনি কাজে ব্যস্ত থাকতে পারেন, কিন্তু তিনি তাকে ঠকাবেন না। সে নিজেকে মিছে মিছে ভাবছে। তিনি বিল্ডার, কোনো ফিমেল ক্লায়েন্ট হয়তো পাশে বসেছিল, তার গন্ধ লেগেছে হয়তো। সে নিজের মনকেই মিথ্যে সান্ত্বনা দেওয়ার এক করুণ চেষ্টা করল, কিন্তু ভেতরের আওয়াজ তাকে চিৎকার করে বলছিল যে সে নিজেকে ফাঁকি দিচ্ছে। সেই গন্ধ শুধু পাশে বসার ছিল না, সেই গন্ধ শার্টের কাপড়ের গভীরে মিশেছিল, যেন কেউ খুব কাছ থেকে অত্যন্ত নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরেছিল। মেঘনা সেই সাদা শার্টটা বুকের কাছে চেপে ধরে সেই বড় বেডরুমের মাঝখানে দাঁড়িয়ে থাকল। জানলা দিয়ে আসা হাওয়া এখন তাকে আরাম দেওয়ার বদলে গায়ে কাটা দিচ্ছিল।
তার চোখ দিয়ে এক ফোঁটা গরম জল গড়িয়ে সেই শার্টের ওপর পড়ল। তার নিশ্চিত ধারণা হয়ে গিয়েছিল যে এটা শুধু সাধারণ কোনো আকর্ষণ নয়। সেই শার্টের ঘটনার পর থেকে মেঘনার মাথায় চিন্তার এক ভয়াবহ চক্র শুরু হয়ে গিয়েছিল। সেই অচেনা পারফিউমের গন্ধ তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কিন্তু পরদিন যখন সকাল হল, সে মুখে আবার সেই একই মিথ্যে মুখোশ পরে নিল। আরোহীর জন্য তাকে হাসি খুশি থাকতেই হতো। দুপুরের ৩টে বেজেছিল। জুহুর সেই ফ্ল্যাটে দুপুরের নিস্তব্ধতা ছড়িয়েছিল। জানলা দিয়ে আসা রোদের আভা হলের দামি সোফার ওপর পড়ছিল। আরোহী স্কুল থেকে ফিরেছিল এবং মেঘনা তাকে ডাইনিং টেবিলে বসিয়ে অঙ্কের হোমওয়ার্ক করাচ্ছিল। মা, ভগ্নাংশ আমার খুব কঠিন লাগে গো, আরোহী পেন্সিল মুখে দিয়ে বিরক্ত হয়ে বলল। মেঘনা আদরে তার গালে হাত বুলিয়ে দিল। আরে সহজ তো সোনা, দেখ, ধরো এটা একটা পিৎজা, আর তার আমরা 4টে টুকরো করলাম। মেঘনা তাকে বোঝাচ্ছিল ঠিকই, কিন্তু তার অর্ধেক মন কোথায় যেন শূন্যে হারিয়ে গিয়েছিল। তার মাথায় তখনও সেই সাদা শার্ট আর সেই গন্ধ ঘুরতাক খাচ্ছিল। ঠিক তখনই দরজার বেল বাজল। টিংটং। তুই এটা কর, আমি দেখছি কে এলো, মেঘনা আরোহীকে বলে দরজার দিকে গেল। সে দরজা খুলল। দরজায় একজন কুরিয়ার বয় দাঁড়িয়েছিল। তার হাতে একটা মোটা বাদামি রঙের খাম ছিল। ম্যাডাম মেঘনা সাবন্ত, এই পার্সেলটা আছে, এখানে একটা সই করুন। মেঘনা সই করল এবং খামটা হাতে নিল। খামটা হাতে নিতেই তার মনে এক অজানা আশঙ্কার সৃষ্টি হল। খামের বাঁদিকের কোণায় একটা বড় ল ফার্মের লোগো আর নাম ছাপা ছিল, মেনন অ্যাসোসিয়েটস, অ্যাডভোকেটস অ্যান্ড সলিসিটার্স। উকিলের চিঠি আমার নামে কেন? তার মনে প্রশ্নের পাহাড় জমল। সে দরজা বন্ধ করে নিল। আরোহী তখনও অঙ্কের বইয়ে মাথা গুজে বসেছিল। মেঘনা হলে সোফায় এসে বসল এবং কাঁপানো হাতে সেই খামটা খুলল। ভেতরে অনেকগুলো পাতার একটা বড় ফাইল ছিল। একদম ওপরের পাতায় বড় বড় অক্ষরে ছাপা ছিল, নোটিস অফ পিটিশন ফর ডিসলিউশন অফ ম্যারেজ, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের নোটিস। সেই শব্দগুলো পড়তেই মেঘনার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। তার হাত পা থেকে যেন হঠাৎ সব রক্ত শুষে নেওয়া হয়েছে বলে মনে হল। তার চোখ বড় বড় হয়ে গেল। শ্বাস নেওয়ার সময় বুকে এক তীব্র যন্ত্রণা অনুভব করল। সে পরের শব্দগুলো পড়তে শুরু করল এবং প্রতিটা লাইনের সাথে সাথে তার পায়ের তলার মাটি সরে যেতে লাগল। সেই আইনি ভাষায় অদিত্য তার উপর যে অভিযোগগুলো এনেছিলেন তা অত্যন্ত ভয়াবহ এবং গায়ে কাঁটা দেওয়ার মতো ছিল। আমার স্ত্রী মেঘনা সাওয়ন্ত এক অত্যন্ত অকর্মণ্য এবং দায়িত্বজ্ঞানহীন মহিলা। সে পরিবার এবং ঘরোয়া দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তার মানসিক অবস্থা অত্যন্ত অস্থির এবং সে বারবার হিংস্র ও রাগী আচরণ করে। সে একজন অত্যন্ত খারাপ এবং কাণ্ডজ্ঞানহীন মা। তার মানসিক অস্থিরতার কারণে আমার 10 বছরের মেয়ে আরোহীর বেড়ে ওঠায় এবং ভবিষ্যতে অত্যন্ত ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। এগুলো শুধু শব্দ ছিল না, এগুলো ছিল মেঘনার বুকে গেঁথে দেওয়া তীক্ষ্ণ ছুরি। অকর্মণ্য স্ত্রী, খারাপ মা, মানসিক রোগী। 8 বছর সে এই মানুষটার জন্য আর এই ঘরের জন্য নিজের রক্ত জল করেছিল। আরোহীর জ্বর হলে রাত জেগে থাকত সে। অদিত্য সাফল্যের পেছনে খুঁটি হয়ে দাঁড়িয়ে তাকে শক্তি দিত সে। আর আজ সেই মানুষটাই একটা কাগজে লিখে পাঠাচ্ছেন যে সে মানসিক রোগী। কিন্তু এর থেকেও বড় ধাক্কা ছিল নিচে লেখা দাবিগুলোর মধ্যে। উক্ত কারণগুলোর জন্য আমার এই বিবাহ থেকে তৎক্ষণাৎ মুক্তি চাই। এছাড়া মেঘনা সাবন্তের এই ঘরে এবং আমার কোনো সম্পত্তিতে কোনো আর্থিক অবদান না থাকায় সে মুম্বাইয়ের ফ্ল্যাটে এবং অন্য কোনো সম্পত্তিতে কোনো অধিকার পাবে না। সবথেকে বড় কথা হল আরোহীর পূর্ণ কাস্টাডি আমাকে দেওয়া হোক। তার হাত থেকে সেই ফাইলটা মেঝেতে ছিটকে পড়ল। না, না, ভগবান, এটা কি হচ্ছে? তার মুখ দিয়ে এক অবদমিত আর্তনাদ বেরিয়ে এলো। সে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল এবং ডুকরে কাঁদতে লাগল। তার শরীর ঠান্ডায় কাঁপার মতো থরথর করে কাঁপছিল। একদিকে আরোহী ভেতরে পড়াশুনো করছিল বলে সে জোরে শব্দও করতে পারছিল না। সে সোফার নিচে মেঝেতে বসে নিজের হাঁটুতে মাথা গুজে নিঃশব্দে কাঁদছিল। তার সবকিছু, তার ঘর, তার মেয়ে, সব কেড়ে নেওয়ার এটা এক নিষ্ঠুর ষড়যন্ত্র ছিল। প্রায় ঘণ্টা 1.5 এভাবেই কেটে গেল। সন্ধে 5টা বেজে থাকবে। হঠাৎ দরজার তালায় চাবি ঘোরানোর আওয়াজ পাওয়া গেল। ক্লিক। দরজা খুলে আদিত্য ভেতরে এলেন। সাধারণত তিনি রাত 9টা-10টার আগে কখনো বাড়ি আসতেন না, কিন্তু আজ তিনি জেনে শুনেই তাড়াতাড়ি এসেছিলেন। তাকে মেঘনার অবস্থাটা দেখতে হতো। তার ভেঙে পড়াটা নিজের চোখে উপভোগ করতে চেয়েছিলেন তিনি। তিনি দরজাতেই জুতো খুললেন
টাইয়ের গিঁট আলগা করলেন এবং হলে এলেন। তিনি মেঝেতে ছড়িয়ে থাকা সেই আইনি কাগজগুলো দেখলেন আর সেখানে নিচে বসে থাকা চোখ ফোলানো মেঘনাকে দেখলেন। মুখে কোনো বিস্ময় বা দুঃখ ছিল না, সেখানে ছিল এক ক্রূর, ঠান্ডা এবং তৃপ্তিদায়ক হাসি। মেঘনা লাল টকটকে চোখে তার দিকে তাকাল। সে মেঝে থেকে উঠে দাঁড়াল, তার হাতে সেই নোটিশটা ছিল। অদিত্য, এটা কি? তার গলা কান্নায় বুঝে গিয়েছিল, কিন্তু তাতে আক্রোশ আর অসহায়তা মেশানো ছিল। এসব কি পাগলামি? অদিত্য অত্যন্ত ঠান্ডা মাথায় সোফায় নিজের কোটটা ছুঁড়ে মারলেন এবং তার দিকে ঘুরলেন। তিনি একটা বাঁকা হাসি দিলেন। পাগলামি নয় মেঘনা, ওটা রিয়ালিটি। নোটিস ওটা পড়তে পারছ না, নাকি ঘরে বসে বসে বুদ্ধিটাও অতটুকু কমে গিয়েছে? তার গলার স্বর ছিল অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্যে ভরা। মেঘনার সারা শরীরে রাগে আগুন জ্বলে উঠল। সে তার কাছে গেল এবং সেই কাগজটা তার মুখের সামনে নাড়িয়ে চিৎকার করে বলল, ডিভোর্স? আর এই সব শর্ত? আমি খারাপ স্ত্রী, আমি মানসিক রোগী। অদিত্য, এসব লিখতে লজ্জাবোধ করলে না তুমি? ৮ বছর এই ঘরের জন্য নিজেকে পুড়িয়েছি, আমার কেরিয়ার, আমার স্বপ্ন সব ছেড়ে দিয়েছি তোমার জন্য আর আরোহীর জন্য, আর তুমি কোর্টে আমাকে অকর্মণ্য প্রমাণ করছ? আরে যাও, কি নাটক শুরু করেছ? অদিত্য একদম মুম্বাইয়ের মাস্তানদের মতো রেগে গিয়ে তাকে ধমকে উঠলেন, কি করেছ তুমি? হ্যাঁ, কি করেছ? আমার টাকায় আয়েশ করেছ, বসে বসে রাজার হালে খেয়েছ। তোমার মনে হয়েছিল তুমি সারা জীবন আমার ঘাড়ে বসে খাবে আর আমি চুপ করে থাকব? আমি তোমার ঘাড়ে বসে খেয়েছি? মেঘনার গলার আগে কাঁপছিল। যখন তুমি শূন্য ছিলে, তখন আমি চাকরি করে এই সংসার চালিয়েছি। তুমি আমাকে ঘরে বসতে বাধ্য করেছিলে, তুমি আমাকে আমার পরিচয় মুছে ফেলতে বাধ্য করেছিলে। অদিত্য কাছে এলেন এবং তার হাতটা জোরে ঝিঁচকিয়ে সরিয়ে দিলেন। গলা নামাও, তোমার ওই সামান্য চাকরি আমার একটা প্রজেক্টের বাজেটের সমানও যোগ্য ছিল না, আর এখনও নেই। আমি তোমাকে খাওয়াচ্ছি গত ৮ বছর, তুমি ঘরে বসে বসে বিনামূল্যে অন্ন ধ্বংস করছ। আর শোনো, এই জুহুর ফ্ল্যাট, আমার গাড়ি, আমার টাকা, এসবের ওপর তোমার ১ পয়সারও অধিকার নেই। তুমি ১ টাকাও রোজগার করনি, তাই তুমি ১ টাকাও পাবে না। মেঘনার মনে হচ্ছিল কেউ যেন তার গালে সপাটে একটা চড় মারল। এই কি সেই অদিত্য যে বিয়েতে তাকে আজীবন পাশে থাকার কথা দিয়েছিলেন? এই মানুষটা যেন এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়েছিলেন। আমার তোমার ১ টাকাও চায় না অদিত্য। মেঘনা কাঁদতে কাঁদতে কিন্তু দৃঢ়ভাবে বলল, কিন্তু তুমি আরোহীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। ও আমার মেয়ে, ওকে আমি জন্ম দিয়েছি, তুমি ন। ওই নোটিশ আমি ছিঁড়ে ফেলব, কিন্তু আরোহীকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আরোহীর নাম শুনতেই অদিত্যর মুখ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তিনি মেঘনার কাঁধ ধরে তাকে পেছনে ধাক্কা দিলেন। আরোহীকে মাঝখানে এনো না, ও আমারও মেয়ে, আর আমার মেয়েকে আমি তোমার মতো একজন বেকার এবং মেন্টালি আনস্টেবল মহিলার ছায়াতেও রাখব না। অদিত্যর আওয়াজ তখন পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। তোমার কি যোগ্যতা আছে ওকে বড় করার? কি দেবে তুমি ওকে? ছেঁড়া জামাকাপড়? কোর্টে আমি তোমাকে এমনভাবে ফাঁসিয়ে দেব, এমন সব প্রমাণ দেব যে জাজ সাহেব নিজেই আরোহীকে আমার হাতে তুলে দেবেন। আর তোমাকে তোমাকে আমি রাস্তায় নামাব, রাস্তায় ভিক্ষা করতে বাধ্য করব। তুমি একটা নীচ মানুষ অদিত্য। তুমি এসব কেন করছো আমি জানি না, ভাবো না। ওই গন্ধটা, ওই পারফিউমের গন্ধটা কার? কোন ওই মহিলা যার জন্য তুমি এই সাজানো ঘর ভাঙতে বসেছ? মেঘনা একদম সরাসরি মর্মস্পর্শী প্রশ্নটা করল। অদিত্য এক মুহূর্তের জন্য থামলেন। তার চোখে একটা হালকা চমক এলো এবং তারপর তিনি নির্লজ্জের মতো হাসলেন। হ্যাঁ, একজন আছে যার যোগ্যতা তোমার চেয়ে ১০০০ গুণ বেশি, যে আমার স্ট্যান্ডার্ড ম্যাচ করে, যার সাথে আমি কোনো পার্টিতে গর্বের সাথে যেতে পারি, তোমার মতো ঘরে পচে মরা মহিলার সাথে নয়। তিনি ঘৃণার সাথে তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন। তিনি ঘুরলেন এবং গেস্টরুমের দিকে যেতে লাগলেন। যাওয়ার সময় তিনি পেছন ফিরে ঠান্ডা মাথায় বললেন, তোমার কাছে ১ মাস সময় আছে। নোটিসের উত্তর দাও অথবা মুখ বুজে ব্যাগ গুছিয়ে বিদায় হও। কিন্তু আরোহী এই ঘরেই থাকবে, আমার সাথে আর ওর নতুন মায়ের সাথে। তিনি গেস্টরুমের দরজা জোরে বন্ধ করে দিলেন। ধরাম! সেই শব্দে মেঘনা জায়গাতেই লুটিয়ে পড়ল। তার কান্নার বাঁধ আর মান ছিল না। সে হাঁটু দুটো বুকের কাছে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে লাগল। তার মাথা শূন্য হয়ে গিয়েছিল। তার উপর যেন চারদিক থেকে আকাশ ভেঙে পড়েছিল। যে মানুষটাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল, সেই তার পিঠে ছুরি মারল। সে কাঁদতে কাঁদতে মুখ তুলল আর আরোহীর ঘরের বন্ধ দরজার দিকে তাকাল। আরোহী ভেতরে হেডফোন লাগিয়ে ছবি আঁকতে ব্যস্ত থাকবে। বাইরের এই ঝড়ের কোনো আঁচই সে পায়নি। আমার আরোহী, আমার ছোট্ট মেয়েটা। মেঘনার মনে হল তার বুক ফেটে যাবে।
রাতটা কিভাবে কাটল তা শুধু মেঘনাই জানে। চোখের জল শুকিয়ে গিয়েছিল, কিন্তু ভেতরের ক্ষতটা দাউ দাউ করে জ্বলছিল। সে সোফাতেই অসাড় হয়ে পড়েছিল। ভোরের আলো ফুটতেই আরোহীর ঘর থেকে আসার শব্দ তার কানে গেল। সে ঘড়ির দিকে তাকাল। সকাল 6:30 বেজেছিল। তার ওঠার মতো বিন্দুমাত্র শক্তি ছিল না, কিন্তু আরোহীর জন্য তাকে উঠতেই হতো। সে ভারী পায়ে উঠে বাথরুমে গেল। আয়নায় নিজের মুখ দেখল। চোখ ফোলা, চুল এলোমেলো এবং মুখে এক ভয়ঙ্কর অবসাদ। সে মুখে জলের ঝাপটা দিল এবং নিজেকে সামলে নিল। বাইরে এলো যখন, অদিত্য ইতিমধ্যেই তৈরি হয়ে হলে এসেছিলেন। তার সেই একই দম্ভ, সেই একই দামি স্যুট এবং মুখে সেই একই অনুভূতিহীন ভাব। আরোহী স্কুলের ইউনিফর্ম পরে বাইরে এলো। আরোহী বিল্লু, চলো, আজ পাপা তোমাকে স্কুলে ড্রপ করবে। অদিত্য অত্যন্ত মিষ্টি স্বরে বললেন। তার সেই গলার আওয়াজ শুনে মেঘনার গায়ে কাঁটা দিল। গত রাতে যে মুখ থেকে গালিগালাজ আর হুমকি বেরোচ্ছিল, সেই মুখ থেকেই এখন মধুর মতো মিষ্টি শব্দ বেরোচ্ছে। সত্যি পাপা? হ্যাঁ, আরোহী আনন্দে লাফাতে লাফাতে বলল। অদিত্য আরোহীর ব্যাগ নিলেন এবং মেঘনার দিকে এক অত্যন্ত ঠান্ডা বিজয়ী দৃষ্টি দিয়ে আরোহীকে নিয়ে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় আরোহী তাকে হাত নাড়ল, কিন্তু মেঘনা শুধু এক করুণ হাসি হাসতে পারল। দরজা বন্ধ হতেই ঘরে আবার সেই প্রাণঘাতী নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কিন্তু এখন আর কেঁদে সময় নষ্ট করার সময় ছিল না। অদিত্যর কাল রাতের সেই হুমকি তার কানে বাজছিল। তোমাকে আমি রাস্তায় নামাবো। যদি অদিত্য সত্যিই তাকে ঘর থেকে বের করে দেন, তবে তার কাছে নিজের এবং আরোহীর পেট চালানোর জন্য কোনো ব্যবস্থা থাকা দরকার ছিল। 8 বছর সে নিজের জন্য কোনো সঞ্চয় করেনি। যা কিছু ছিল সব জয়েন্ট অ্যাকাউন্টে ছিল। মেঘনা দ্রুত বেডরুমে গেল। সে তার ল্যাপটপ খুলল। হাত কাঁপছিল। সে নেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড দিল এবং জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করল। পেজ লোড হওয়া পর্যন্ত সেই কয়েক সেকেন্ড তার কাছে এক যুগের মতো মনে হল। স্ক্রিনে সংখ্যাটা দেখা গেল, আর মেঘনার শ্বাস থমকে গেল। অ্যাভেলেবল ব্যালেন্স 4350। কি? এটা কিভাবে সম্ভব? তার মুখ দিয়ে অজান্তেই আর্তনাদ বেরিয়ে এলো। এই অ্যাকাউন্টে তাদের এফডি ভেঙে রাখা টাকা এবং সেভিংস মিলিয়ে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা থাকত। কোথায় গেল এই টাকা? সে তাড়াহুড়ো করে গত 6 মাসে স্টেটমেন্ট ডাউনলোড করল। স্টেটমেন্ট পড়তে গিয়ে তার চোখ ছানা বড়া হয়ে গেল। গত 6 মাসে প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর বড় বড় অঙ্ক, কখনো 50,000, কখনো 2 লক্ষ, কখনো 5 লক্ষ, এক অজ্ঞাত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। সেই অ্যাকাউন্ট নম্বর অদিত্যর ছিল না, পরিচিত কারোরও ছিল না। অদিত্য অত্যন্ত পরিকল্পিতভাবে মেঘনাকে একটুও টের পেতে না দিয়ে সেই জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছিলেন। তার হঠাৎ আরও একটা জিনিসের কথা মনে পড়ল, গয়না। সে দৌড়ে আলমারির দিকে গেল। সে লকারের পাসওয়ার্ড দিল, লকার খুলল এবং ভেতরের দৃশ্য দেখে সে ওখানেই বসে পড়ল। লকারে রাখা তার বিয়ের ভারী গয়না, সোনার চুড়ি, মায়ের দেওয়া রানীহার আর আরোহীর জন্মের সময় অদিত্যর দেওয়া ডায়মন্ড সেট সব কিছু গায়েব ছিল। সেখানে শুধু কিছু ইমিটেশন জুয়েলারি আর লাল রঙের খালি বাক্সগুলো পড়েছিল। মেঘনা মাথায় হাত দিল। এই চক্রান্ত কাল রাতে তৈরি হয়নি। অদিত্য গত অনেক মাস ধরে তাকে রাস্তায় নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সে আগেই মেঘনার আর্থিক ডানা ছেটে ফেলেছিলেন। সে এখন পুরোপুরি নিঃস্ব ছিল। কিন্তু এখন কান্নাকাটি করে কোনো লাভ ছিল না। আরোহীকে ওই রাক্ষসের কবল থেকে বাঁচাতে হলে তার কারোর সাহায্য প্রয়োজন ছিল। সে তার ফোন তুলল এবং তার এমবিএ সময়ের এক পুরনো বান্ধবী প্রিয়াকে ফোন করল। প্রিয়া তার কান্না শুনে তাকে তৎক্ষণাৎ একজন ভালো উকিলের নাম জানাল। মেঘনা, তুমি এখনই আরুণ মেননের অফিসে যাও। উনি অত্যন্ত সৎ এবং বুদ্ধিমান উকিল। আমি ওকে ফোন করে বলে দিচ্ছি। দুপুর 1টা নাগাদ মেঘনা আন্ধেরির এক পুরনো কিন্তু প্রশস্ত বিল্ডিংয়ে অবস্থিত অ্যাডভোকেট মেননের অফিসে পৌঁছাল। অরুণ মেনন 50 একজন অত্যন্ত শান্ত এবং তীক্ষ্ণ দৃষ্টির উকিল ছিলেন। ওর অফিসে আইনের বইয়ের বড় বড় আলমারি ছিল। মেঘনা ওর সামনে বসল। সে কাল আসা নোটিশটা ওর টেবিলে রাখল এবং ডুঁকরে কাঁদতে কাঁদতে সব ঘটনা জানাল। সে অদিত্যের পারফিউমের গন্ধ, কাল রাতের ঝগড়া, আজ সকালে গায়েব হয়ে যাওয়া ব্যাংক ব্যালেন্স এবং গয়না সব কিছু বিস্তারিতভাবে বলল। মেনন অত্যন্ত শান্তভাবে তার কথা শুনলেন। তিনি চশমার ভেতর দিয়ে নোটিশটা ভালো করে পড়লেন এবং একটা দীর্ঘশ্বাস ফেললেন। ম্যাডাম, মেনন অত্যন্ত গম্ভীর স্বরে বললেন, এটা কোনো সাধারণ ডিভোর্স কেস নয়। অদিত্য আপনাকে এক অত্যন্ত ভয়ঙ্কর চক্রব্যূহে আটকেছে, আর ওর উকিল হল বিক্রম সিং। সিং টাকার জন্য যে কোনো স্তরে নামতে পারেন এবং অত্যন্ত নিষ্ঠুর উকিল হিসেবে পরিচিত। মেনন নিজের ড্রয়ার থেকে একটা ফাইল বের করলেন।
প্রিয়ার ফোন পাওয়ার পর আমি সকালেই কোর্ট থেকে এই নোটিশ সংক্রান্ত অদিত্যর দেওয়া প্রমাণপত্রের কপি তুলে এনেছি। ও আপনার বিরুদ্ধে যে প্রমাণগুলো খাড়া করেছে তা দেখে আমিও অবাক হয়ে গিয়েছি। প্রমাণ? কিসের প্রমাণ? মেঘনা আতঙ্কে বলল। আমি তো কোনো ভুল করিনি। আইনে আপনি কি করেছেন তার চেয়ে কাগজে কি দেখা যাচ্ছে সেটার গুরুত্ব বেশি থাকে। কথা বলে মেনান কিছু ফটো তার সামনে রাখলেন। সেই ফটোগুলো দেখে মেঘনার গায়ে কাঁটা দিল। ওগুলো তারই ঘরের ফটো ছিল। ডাইনিং টেবিলে নোংরা বাসন পড়েছিল, হলে আরোহীর খেলনা আর জামাকাপড়ের স্তূপ পড়েছিল, এবং একটা ফটোতে খোদ মেঘনা অত্যন্ত এলোমেলো অবস্থায় ফোলা মুখে বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছিল। এসব ফটো? মেঘনা তোতলাতে লাগল। আরে স্যার, এগুলো গত বছরের ফটো। তখন আমার টানা 1 সপ্তাহ ডেঙ্গু হয়েছিল, আমার জ্বর 103 ডিগ্রি ছিল, আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না। অদিত্য তখন ইচ্ছে করে কাজের মাসিকে ছুটি দিয়েছিলেন এবং তিনি নিজে কোনো কাজ করেননি। ঘর নোংরা ছিল কারণ আমি অসুস্থ ছিলাম, এবং তিনি তখন এই ফটোগুলো তুলেছিলেন। হ্যাঁ, কিন্তু কোর্টে এই ফটোগুলো একজন অসুস্থ স্ত্রীর ফটো হিসাবে নয়, বরং একজন অত্যন্ত দায়িত্বহীন, নোংরা এবং অকর্মণ্য মায়ের প্রমাণ হিসেবে পেশ করা হবে। মেনান শান্তভাবে বললেন। মেঘনা স্তম্ভিত হয়ে গেল। অদিত্য অসুস্থতার সুযোগ নিয়ে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিলেন। এরপর মেনন কিছু ব্যাংক এবং ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট সামনে রাখলেন। এই দেখুন, আপনার নামে থাকা ক্রেডিট কার্ড থেকে গত 8 মাসে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করা হয়েছে। ডিজাইনার হ্যান্ডব্যাগ, লাক্সারি স্পা ট্রিটমেন্ট, 5 স্টার হোটেলের বিল। কি আজে বাজে কথা এসব! মেঘনা রাগে চিৎকার করে উঠল। স্যার, আমি গত 5 বছরে কোনো ডিজাইনার ব্যাগ কিনিনি। ওই ক্রেডিট কার্ড আমার নামে থাকলেও ওটা সবসময় অদিত্যার পকেটেই থাকে। তিনি বলেছিলেন যে ওর বিজনেস কার্ডের লিমিট শেষ হয়ে যায়, তাই ওর এমার্জেন্সির জন্য একটা কার্ড চাই। তিনি নিজে এই টাকাগুলো উড়িয়েছেন আর আমার নামে বিল করেছেন। আমি জানি ম্যাডাম, কিন্তু কোর্ট শুধু কার্ডের ওপরের নামটাই দেখবে, আর এ থেকে ওরা প্রমাণ করবে যে আপনি স্বামীর টাকা ওড়ানো একজন দায়িত্বহীন এবং টাকার লোভী মহিলা। মেঘনার মাথা ঝিমঝিম করছিল, কিন্তু মেনন তখনও থামেননি। তিনি একটা মোটা এবং সিল করা রিপোর্ট বের করলেন। ওর মুখে এখন স্পষ্ট দুশ্চিন্তা দেখা যাচ্ছিল। ম্যাডাম, এই সব প্রমাণ হয়তো আমরা খণ্ডন করতে পারব, কিন্তু অদিত্য যে তুরুপের তাসটা খেলেছে তা হলো এইটা। এটা একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট রিপোর্ট। একজন অত্যন্ত নামী এবং বিখ্যাত চাইল্ড সাইকোলজিস্ট এই রিপোর্ট দিয়েছেন। এই সাইকোলজিস্টের নাম হল ডক্টর নেহা কাপুর। ডক্টর নেহা কাপুর? কে এই মহিলা? আমি এই নামের কোনো সাইকোলজিস্টকে আমার জীবনে কোনোদিন দেখিনি, মেঘনা হতভম্ব হয়ে বলল। কিন্তু তিনি এই রিপোর্টে লিখেছেন যে তিনি গত 3 মাস ধরে আপনার আর আরলির ওপর গোপনে নজরদারি করেছেন। মলে, বাগানে, স্কুলের বাইরে তিনি আপনাদের পর্যবেক্ষণ করেছেন। মেনন রিপোর্ট পড়ে শোনাতে লাগলেন। রিপোর্ট অনুযায়ী মেঘনা সাওয়ান্ত একজন অত্যন্ত রাগী এবং হিংস্র প্রকৃতির মহিলা। মলে তিনি নিজের মেয়েকে অত্যন্ত নির্দয়ভাবে টেনে হিঁচড়ে মারধর করেছেন। তিনি মানসিকভাবে অস্থির এবং তার কাছে মেয়ের কাস্টাডি দিলে আরোহীর জীবন এবং মানসিকতার ওপর বড় ধরনের বিপদ হতে পারে। আরোহীর জন্য তার বাবা আদিত্য সাওয়ান্তি যোগ্য অভিভাবক। মেঘনার কানে এক স্তব্ধ করে দেওয়া আর্তনাদ প্রতিধ্বনিত হল। মিথ্যে, সব মিথ্যে। আমি আমার আরোহীকে কোনোদিন আঙুল দিয়েও ছুঁইনি। এই মহিলা কে? আর তিনি আমার ব্যাপারে কেন এমন মিথ্যে লিখে দিচ্ছেন? এসব ডাহা মিথ্যে। সে আক্ষরিক অর্থেই টেবিলের ওপর মাথা ঠুকে কাঁদতে লাগল। অদিত্য চারদিক থেকে ফাঁস শক্ত করেছিলেন। আর্থিক, মানসিক এবং আইনি সব দিক থেকে সে তাকে শেষ করে দেওয়ার এক নিখুঁত পরিকল্পনা করেছিলেন। আমি কিভাবে এর সাথে লড়ব স্যার? মেঘনা কাঁদতে কাঁদতে বলল। আমার কাছে টাকা নেই, আমার গয়নাগুলো তিনি চুরি করেছেন, আমার কাছে কোনো প্রমাণ নেই, আর ওর দেওয়া প্রমাণগুলো কাগজে একদম সত্যি মনে হচ্ছে। ওরা আমার আরোহীকে আমার কাছ থেকে কেড়ে নেবে স্যার। আমি মরে যাব ওকে ছাড়া। তার অবস্থা অত্যন্ত করুণ হয়ে উঠেছিল। অরুণ মেনন চেয়ার থেকে উঠলেন এবং 1 গ্লাস জল মেঘনার হাতে দিলেন। তার গলা অত্যন্ত গম্ভীর ছিল। জল খানার কান্না থামান ম্যাডাম, কেঁদে কোনো লাভ হবে না। অদিত্য এটাই চাইছে যে আপনি কাঁদুন, ভেঙে পড়ুন আর নিজে থেকে হার মেনে নিন, কিন্তু আপনি হার মানবেন না। মেঘনা জল খেল এবং চোখ মুছল। ম্যাডাম, মিথ্যে প্রমাণের প্রাসাদ যতই বড় হোক না কেন, তা সত্যের একটা ধাক্কাতেই ধসে পড়ে। অদিত্য চক্রব্যূহ নিশ্চয়ই সাজিয়েছে, কিন্তু আপনি অভিমন্যু নন। আপনি একজন মেয়ের মা, আর একজন মায়ের শক্তি এই মিথ্যে রিপোর্টের চেয়ে এবং অদিত্যর কোটি টাকার সম্পত্তির চেয়ে অনেক বেশি বড় হয়। আমরা লড়ব। আপনার কাছে টাকা না থাকলেও চলবে, আমি এই কেস লড়ব, কিন্তু আমার আপনার জেদ চাই। আপনাকে শক্ত থাকতে হবে। মেনানের সেই কথাগুলো মেঘনার কানে কোনো মন্ত্রের মতো বাজতে লাগল। সে একজন মেয়ের মা,
হ্যাঁ, সে মা ছিল, আর নিজের সন্তানকে বাঁচানোর জন্য একজন মা বাঘিনী হয়ে উঠতে পারে তা সে জানত। সে সেই মিথ্যে রিপোর্টের দিকে একবার নজর দিল। ডক্টর নেহা কাপুর নামটার ওপর তার নজর আটকে গেল। হঠাৎ তার সেই পারফিউমের গন্ধটার কথা মনে পড়ে গেল। তার কান্না পুরোপুরি থেমে গিয়েছিল। চোখের জলের জায়গা এখন এক ভয়ানক আক্রোশ আর জেদ দখল করে নিয়েছিল। সে নিজের চোখের জল মুছল এবং সোজা হয়ে বসল। স্যার, মেঘনার গলা এখন আর কান্নায় ভেজা ছিল না, বরং কোনো ধারালো অস্ত্রের মতো তীক্ষ্ণ হয়ে উঠেছিল। আমি লড়ব। আদিত্য ভাবছে তিনি আমাকে শেষ করতে পারবেন, কিন্তু তিনি ভুলে গিয়েছেন যে এক মাকে তার সন্তানের থেকে আলাদা করা এত সহজ নয়। আমি আমার আরোহীকে ওই রাক্ষসের ছায়াতেও দাঁড়াতে দেব না। উকিল অরুণ মেননের অফিস থেকে বেরোনোর সময় মেঘনার মনের ভয়ে চলে গিয়ে সেখানে এক দৃঢ় সংকল্প এসেছিল। কিন্তু আসল লড়াই কোর্টে নয়, বরং নিজের ঘরে শুরু হয়েছিল। এটা সে শীঘ্রই বুঝতে পারল। ডিভোর্সের নোটিশ পাঠিয়েও আদিত্য বাড়ি ছাড়েননি। তিনি জুহুর সেই ফ্ল্যাটেই গেস্ট রুমে থাকছিলেন। তিনি কেন সেখানে রয়ে গিয়েছেন তা মেঘনার ভালোভাবেই জানা ছিল। তিনি আরোহীকে নিজের দিকে টানতে চাইছিলেন এবং মেঘনাকে মানসিকভাবে প্রতিদিন একটু একটু করে মারতে চাইছিলেন। তিনি এক বিপজ্জনক খেলার দক্ষ খেলোয়াড় ছিলেন, যে নিজের ঘরেই শত্রু হয়ে বিচরণ করছিলেন। সকাল ৯টা বেজেছিল। শনিবারের ছুটি থাকায় আরোহী হলে বসে টিভি দেখছিল। মেঘনা রান্নাঘরে রুটি বেলছিল। হঠাৎ অদিত্য গেস্ট রুম থেকে বেরিয়ে এলেন। তার হাতে একটা চকচকে বাক্স ছিল। সারপ্রাইজ! অদিত্য জোরে চেঁচিয়ে আরোহীর নজর কেড়ে নিলেন। আরোহী টিভির দিক থেকে মুখ ফেরাল এবং তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। কি এটা পাপা? সে দৌড়ে তার কাছে গেল। অদিত্য বাক্সটা খুললেন। ভেতরে লেটেস্ট মডেলের এক অত্যন্ত দামি আইপ্যাড প্রো চকচক করছিল। ওয়াও! আরোহী আনন্দে চিৎকার করে উঠল এবং অদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ পাপা, ইউ আর দ্য বেস্ট। অদিত্য চোখের কোণ দিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা মেঘনার দিকে তাকালেন এবং আরোহীকে বললেন, তোমার যা লাগবে পাপা এনে দেবে বিল্লু। তোমার মায়ের মতো কিপটে নই আমি। ও তো শুধু নিজে নিজে কাঁদতে ভালোবাসে আর তোমাকেও কিছু এনজয় করতে দিতে চায় না। কিন্তু পাপা আছে না, পাপার কাছে অনেক টাকা আছে তোমার জন্য। মেঘনার হাতের বেলনটা ওখানেই থেমে গেল। তার বুকে একটা মোচড় দিয়ে উঠল। সে আমার 10 বছরের মেয়ের সামনে আমার এভাবে বদনাম করছে, টাকার দেখনদারি করে ওকে কিনে নেওয়ার চেষ্টা করছে। পাপা, মা কখনো কাঁদে না, ও শুধু একটু ক্লান্ত থাকে, তাই শান্ত থাকে। আরোহী নিচু স্বরে মায়ের পক্ষ নেওয়ার চেষ্টা করল, কিন্তু অদিত্য অত্যন্ত চতুরতার সাথে তাকে নিজের জালে জড়িয়ে নিলেন। না সোনা, তোমার মা অসুস্থ, ওর মেন্টাল স্ট্রেস আছে, ও তোমার ঠিকমতো যত্ন নিতে পারে না। দেখ না, ও কি কখনো তোমাকে এমন গিফট দেয়? ও শুধু নিজের কথা ভাবে। কিন্তু তুমি চিন্তা করো না, পাপা তোমাকে খুব শিগগিরই একটা বড় আর খুব সুন্দর বাড়িতে নিয়ে যাবে। সেখানে তুমি রাজকুমারীর মতো থাকবে, আর সেখানে এমন এক আন্টি থাকবে যে তোমার মায়ের চেয়েও তোমাকে বেশি ভালোবাসবে। এই কথাগুলো শুনে মেঘনার রাগের বাঁধ ভেঙে গেল। সে ময়দামাখা হাতগুলো মুছতে মুছতে হলে এলো। অদিত্য, আরোহীর সামনে এসব কি আজে বাজে বলছে তুমি? ওর মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করো না। সে রাগে কাঁপতে কাঁপতে বলল। আরোহী ভয় পেয়ে আইপ্যাডটা বুকের কাছে চেপে ধরল। অদিত্য অবশ্য নির্লজ্জের মতো কাঁধ ঝাঁকনেন। আমি যা সত্যি তাই বলছি ওকে। অসুস্থ মায়ের সাথে থেকে এরও শৈশব নষ্ট হয়ে যাবে। তিনি আরোহীর মাথায় হাত বুলিয়ে বললেন, দেখলে আরোহী, আমি বলেছিলাম না তোমার মা বিনা কারণে রেগে যায়? যাও, তুমি ভেতরে গিয়ে তোমার নতুন আইপ্যাডে গেম খেলো। আরোহী একবার মায়ের দিকে তাকালো। তার চোখে দ্বিধা ছিল, কিন্তু নতুন আইপ্যাডের আকর্ষণ এত বেশি ছিল যে সে মাথা নেড়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। আরোহী চলে যাওয়ার পর মেঘনা অদিত্যকে বলল, এসব কি শুরু করেছ তুমি? ওকে আমার থেকে আলাদা করার চেষ্টা করছ? অদিত্য হাসলেন। আমি কিছুই করছি না মেঘনা, আমি শুধু ওকে দেখাচ্ছি যে আমি ওকে কি কি দিতে পারি আর তুমি কি দিতে পারো না। ছোট বাচ্চাদের ভালোবাসা নয়, টাকা আর গিফট লাগে। 2 সপ্তাহ অপেক্ষা করো, ও নিজেই কোর্টে বলবে যে ও আমার সাথে থাকতে চায়। তুমি দেখতে চাও না? দেখতে থাকো। তিনি হাসতে হাসতে নিজের ঘরে চলে গেলেন। মেঘনা পুরোপুরি অসহায় হয়ে পড়েছিল। তার চোখের সামনে তার সন্তান তার থেকে দূরে সরে যাচ্ছিল, আর সে কিচ্ছু করতে পারছিল না। সে আরোহীকে সবসময় সংস্কার, ভালোবাসা আর সততা শিখিয়েছিল, কিন্তু অদিত্য টাকা,
দামি গ্যাজেট আর মিথ্যে প্রলোভনের এক মায়াবী দেওয়াল তাদের মাঝে তুলে দিয়েছিলেন। পরের 15 দিন রোজ এই একই ব্যাপার চলছিল। অদিত্য আরোহীকে নতুন নতুন খেলনা, দামি চকলেট, ডিজাইনার জামাকাপড় এনে দিতেন। তার সামনে মেঘনাকে অপমান করতেন এবং তোমার মা পাগল আর অসুস্থ এটা বারবার তার মাথায় ঢুকিয়ে দিতেন। মেঘনা অনুভব করতে পারল যে আরোহী এখন আগের মতো তার সাথে মন খুলে কথা বলে না। সে সারাক্ষণ সেই আইপ্যাডে মুখ গুজে থাকত অথবা অদিত্যর আশেপাশে ঘুরত। একদিন মেঘনার সহ্য শক্তির সীমা ছাগিয়ে গেল। দুপুর 4টে বেজেছিল। আরোহীর স্কুল বাস সাধারণত 3:30 আসত, কিন্তু আজ 4টে বাজতে চললেও আরোহী এলো না। মেঘনা ভয় পেয়ে স্কুলের বাস ড্রাইভারকে ফোন করল। ভাই, আরোহী সাবন্ত কি আজ বাসে আসেনি? না ম্যাডাম, ড্রাইভার বলল। আরোহীর পাপা ওকে দুপুরের ছুটির সময় গাড়ি করে কোথাও নিয়ে গিয়েছেন। উনি বললেন যে আজ হাফ ডে নেবে। মেঘনার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। অদিত্য তাকে কিছু না জানিয়ে আরোহীকে স্কুল থেকে কেন নিয়ে গেলেন? সে তড়িঘড়ি অদিত্যকে ফোন করছিল, কিন্তু তার ফোন সারাক্ষণ নট রিচেবল আসছিল। তার অবস্থা খাঁচায় বন্দি কোনো পাখির মতো হয়ে গিয়েছিল। সে হলে পায়চারা করছিল। প্রতিটা মিনিট তার কাছে এক যুগের মতো মনে হচ্ছিল। সন্ধে 7টার সময় দরজা খুলল। অদিত্য আর আরোহী ভেতরে এলেন। আরোহীর হাতে এক বিশাল দামি বার্বি ডল সেট ছিল, আর তার মুখে এক চরম আনন্দ। আরোহী, মেঘনা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কোথায় গিয়েছিলি তুই? আমার কত চিন্তা হচ্ছিল। আমি পাপার সাথে ইমাজিকা গিয়েছিলাম মা, খুব মজা হয়েছে। পাপা আমাকে এই বার্বি সেটটাও কিনে দিয়েছে, আরোহী উৎসাহের সাথে বলছিল। মেঘনা অদিত্যর দিকে রাগে তাকাল। আরোহী, তুই আজ ভেতরে যা, আমি পাপার সাথে কথা বলবো। তার গলা অত্যন্ত কঠোর ছিল। আরোহী ভয় পেয়ে ভেতরে চলে গেল। আরোহী যেতেই মেঘনা আদিত্যর ওপর ফেটে পড়ল। তোমার সাহস কি করে হলো ওকে স্কুল থেকে নিয়ে যাওয়ার? আমাকে একবার ফোন করার প্রয়োজনও মনে করলে না তুমি? আমি ওর মা আদিত্য। আদিত্য সোফায় বসে আয়েশ করে জুতো খুলছিলেন। আমি ওর বাবা, আর আমি আমার মেয়েকে কোথায় নিয়ে যাব তার জন্য তোমার অনুমতির প্রয়োজন নেই। এই জিনিসের অভ্যাস করে নাও, কারণ শীঘ্রই ও পাকাপাকিভাবে আমার কাছেই থাকবে। মেঘনা তার কাছে গিয়ে জবাবদিহি চাইবে, ঠিক তখনই তার নাকে এক অত্যন্ত চেনা এবং তীব্র গন্ধ এলো। সেই একই পারফিউম, সেই দামি ফ্লোরাল লেডিজ পারফিউমের গন্ধ আদিত্যর জামা থেকে আসছিল, এবং এবার সেই গন্ধটা খুব টাটকা আর স্পষ্ট ছিল। তার নজর আদিত্যর মুখের উপর স্থির হল। সেই মহিলা, সেও কি তোমাদের সাথে ইমাজিকা গিয়েছিল? মেঘনার গলা রাগে নয়, বরং এক ভয়ানক বাস্তব উপলব্ধি করে কাঁপতে লাগল। আদিত্য ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালেন। তার জুতো খোলার হাত ক্ষণিকের জন্য থামল, কিন্তু তারপর তিনি নির্লজ্জের মতো হাসলেন। বুদ্ধি আছে তোমার, গন্ধ তাড়াতাড়ি চিনতে পেরেছ। হ্যাঁ, ও আমাদের সাথেই ছিল, আর আরোহীর ওকে খুব পছন্দ হয়েছে। আরোহী ওকে আন্টি বলে ডেকেছেও। দেখ, আমি বলেছিলাম না আরোহী বিল্লু খুব শীঘ্রই একজন নতুন স্মার্ট আর সাকসেসফুল মা পাবে? মেঘনার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছিল। নীচ মানুষ, তুমি আমার মেয়ের সামনে তোমার রক্ষিতাকে নিয়ে ঘোরো, ওকে মা বানানোর স্বপ্ন দেখছ? কে ওই মহিলা? ওর নাম কি, যে আমার সংসার ভাঙতে সাহায্য করছে? তুমি শীঘ্রই জানতে পারবে, কোর্টে। আদিত্য অত্যন্ত ঠান্ডা মাথায় হাসতে হাসতে বললেন এবং উঠে বেডরুমে চলে গেলেন। তিনি দরজায় খিল তুলে দিলেন। মেঘনা ওখানেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে থাকল। তার মাথায় আক্রোশ আর অপমানের লাভা ফুটছিল। তার মেয়ে, যার জন্য সে নিজের সব কিছু বাজি রেখেছিল, সেই মেয়ে এখন এক অজানা মহিলাকে আন্টি বলে ডাকছে। আদিত্য আরোহীকে সেই মহিলার সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন। এটা অত্যন্ত ভয়ানক ব্যাপার ছিল। রাত 11:30 বেজেছিল। বাড়ি শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু মেঘনার চোখে ঘুম ছিল না। সে আরোহীর ঘরে গেল। আরোহী অঘরে ঘুমোচ্ছিল। তার মুখে আগের মতোই নিষ্পাপ ভাব ছিল। মেঘনা তার পাশে বসল। সে আরোহীর কপালে আদরের হাত বুলিয়ে দিল। আমার সোনা, তুই বুঝতে পারছিস না যে তোর পাপা তোকে ভালোবাসে না, ও শুধু তোকে ব্যবহার করছে আমাকে শেষ করার জন্য। মেঘনার চোখ থেকে এক ফোঁটা জল আরোহীর গালে পড়ল। সে আলতো করে আরোহীর গায়ের চাদরটা ঠিক করে দিল। ঠিক তখনই তার নজর আরোহীর বালিশের নিচে পড়ল। বালিশের এক কোণা থেকে একটা পুরনো ফ্রকের মতো ক্র্যাক হওয়া স্ক্রিন উকি মারছিল। মেঘনা সেই ফোনটা ধীরে ধীরে বের করে নিল। ওটা আরোহীর পুরনো ফোন ছিল। সেটার স্ক্রিন ভেঙে গিয়েছিল এবং ওটা আটকে আটকে চলত। অদিত্য আজ যে নতুন ঝকঝকে আইপ্যাড প্রো দিয়েছিলেন, সেটা পাশের টেবিলে পড়েছিল। মেঘনা অবাক হল। নতুন আইপ্যাড থাকা সত্ত্বেও আরোহী এই পুরনো ভাঙা ফোনটা বালিশের নিচে নিয়ে কেন ঘুমোচ্ছে? অথচ ও এই ফোনটায় কখনো হাতও দিত না। সে ফোনের পাওয়ার বাটন টিপল। স্ক্রিন জ্বলে উঠল। ফোনে কোনো পাসওয়ার্ড ছিল না।
ওয়ালপেপারে আরোহী আর মেঘনির একটা পুরনো হাসিমুখের ফটো ছিল। সে ফোনটা আবার আরোহীর বালিশের নিচে রেখে দিল। হয়তো আরোহীর এই ফোনের অভ্যাস আছে বা তাতে কিছু পুরনো গেম আছে, এটাই সে ভাবল। সে আর বেশি কিছু ভাবার মতো অবস্থায় ছিল না। তার নিজের জীবনের টুকরো টুকরো হয়ে গিয়েছিল, সেখানে একটা ভাঙা ফোনের কি আর তোয়াক্কা করবে সে। সে আরোহীর ঘর থেকে বেরিয়ে এলো এবং হলের অন্ধকারে জানলা দিয়ে বাইরে তাকাল। জুহুর রাস্তার ট্রাফিক কমে গিয়েছিল, কিন্তু সমুদ্র থেকে আসা হাওয়া এখন আরও দ্রুত এবং ভয়ঙ্কর শব্দ করছিল। জুহু ফ্যামিলি কোর্টের সেই বিশাল এবং ভিড়ে ঠাসা বিল্ডিং। বাইরে প্রখর রোদ থাকলেও ভেতরে সেন্ট্রাল এসির কারণে এক ধরনের শরীরে কাঁটা দেওয়া ঠান্ডা অনুভূত হচ্ছিল। কোর্টের প্রথম ধাপ হল মিডিয়েশন, অর্থাৎ মধ্যস্থতা। ডিভোর্সের মামলায় কোর্ট সবসময় আগে কাউন্সিলরের সামনে বসে আপোষ করার একটা সুযোগ দেয়। প্রথম তলার এক বদ্ধ মিডিয়েশন রুমে এক ভয়াবহ উত্তেজনাকর নিস্তব্ধতা বিরাজ করছিল। একদিকে মেঘনা আর তার উকিল আরুণ মেনন বসেছিলেন। মেঘনা এক সাধারণ হালকা রঙের সুতির শাড়ি পরেছিল, তার মুখ ফ্যাকাশে হলেও চোখে এক ধরনের জেদ আর কাঠিন্য ছিল। টেবিলের উল্টো দিকে অদিত্য আর তার উকিল অ্যাডভোকেট বিক্রম সিং বসেছিলেন। বিক্রম সিং মুম্বাইয়ের সবথেকে দামি এবং হাই প্রোফাইল উকিলদের মধ্যে একজন ছিলেন। গায়ে তার লক্ষ টাকার ডিজাইনার স্যুট, হাতে রোলেক্স ঘড়ি এবং মুখে চরম অহংকার, সামনের জনকে তুচ্ছ করার মতো একটা ভাব। অদিত্য তার পাশে একদম রিল্যাক্স হয়ে বসেছিলেন, যেন কোনো কর্পোরেট মিটিংয়ে বসে আছেন। টেবিলের মাঝখানে ফ্যামিলি কোর্টের একজন সিনিয়র কাউন্সেলর বসেছিলেন। মিস্টার অ্যান্ড মিসেস সাওয়ন্ত, কাউন্সেলর শুরু করলেন। কোর্টের সবসময় এটাই চেষ্টা থাকে যে মামলাজি যাতে আপোষের মাধ্যমে মিটে যায়। দুজনেই দুজনের এবং বিশেষ করে সন্তানের মঙ্গলের কথা ভাবুন। বিবেচনা করে সমঝোতা করা উচিত। সমঝোতা? অ্যাডভোকেট বিক্রম সিং একদম ঘৃণ্য আর তীক্ষ্ণ গলায় মাঝপথেই বাধা দিয়ে বলল। সে তার ফাইল থেকে কিছু কাগজপত্র বের করল। স্যার, সমঝোতা সেখানে হয় যেখানে দুই পক্ষ সমান হয়। এখানে আমার মক্কেল আদিত্য সাওয়ন্ত এই নোটিশ শুধুমাত্র একটা কারণেই পাঠিয়েছে, এই মহিলার মানসিক এবং আর্থিক অযোগ্যতা থেকে তার মেয়েকে বাঁচানোর জন্য। অরুণ মেনন শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে হস্তক্ষেপ করলেন। অ্যাডভোকেট সিং, আমরা এখানে একে অপরের ওপর দোষ চাপাতে আসেনি। আমার মক্কেল শ্রীমতী মেঘনা সাওয়ন্তের দাবি একদম পরিষ্কার। তার আরোহীর কাস্টাডি চাই এবং আদিত্য সাওয়ন্তের সম্পত্তি থেকে তার আইনি অংশ চাই, যাতে তিনি মেয়েকে সঠিকভাবে বড় করতে পারেন। বিক্রম সিং উপহাসের ছলে জোরে হেসে উঠল। তার সেই হাসির শব্দ ওই ছোট্ট রুমে অতিশয় কর্কশ শোনাল। কাস্টাডি আর আইনি অংশ? মেনন সাহেব, আপনি কোন দুনিয়ায় আছেন? আপনার মক্কেলের কাস্টাডি চাওয়ার মতো যোগ্যতাটুকু কি আছে? গত ৮ বছর এই মহিলা আমার মক্কেলের টাকায় শুধু আইএস করেছে, ১ টাকার কামাই নেই ওনার। সিং মেঘনার দিকে অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্যের সাথে তাকিয়ে বলল, আর মেয়ের প্রতিপালন? যে মহিলা নিজের অসুস্থতার সময় ঘর সামলাতে পারে না, যে নিজের নামের ক্রেডিট কার্ড ব্যবহার করে ডিজাইনার ব্যাগ আর স্পাতে লক্ষ লক্ষ টাকা উড়িয়েছে, আর যার মানসিক অস্থিরতার রিপোর্ট খোদ একজন নামকরা সাইকোলজিস্ট দিয়েছেন, সেই মহিলা মেয়েকে কি সংস্কার দেবে? সিংয়ের সেই বিষাক্ত কথা শুনে মেঘনার রাগের বাঁধ ভেঙে গেল। তার হাতগুলো অজান্তেই টেবিলের নিচে মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছিল। ওই ফটো আর ওই রিপোর্ট সব মিথ্যে। মেঘনার গলার আগে কাঁপছিল। আপনি আর আপনার মক্কেল মিলেই চক্রান্ত সাজিয়েছেন। আমি আমার মেয়ের জন্য নিজের কেরিয়ার ছেড়েছি, আমার জীবন বাজি রেখেছি, আর আপনি আমাকেই অযোগ্য বলছেন? শান্ত হন মেঘনা। কাউন্সিলর তাদের থামানোর চেষ্টা করলেন, কিন্তু অদিত্য এবার এগিয়ে এলেন। তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় কিন্তু চোখে বিষ নিয়ে মেঘনার দিকে তাকালেন। তোমার কেরিয়ারের দাম আমার ১ মাসের পেট্রোলের বিলের সমানও ছিল না মেঘনা। ওসব ত্যাগের নাটক করো না। তুমি আমার ঘাড়ে বসে খেয়েছ আর এখন আমাকেই জ্ঞান দিচ্ছ? তোমার যোগ্যতা শুধু একজন কাজের মাসি হয়ে থাকার ছিল। আমি তোমাকে বিল্ডারের বউ বানালাম, আর তুমি আমার আরোহীকে নষ্ট করবে? নেভা। অরুণ মেনন রাগে অদিত্যকে থামালেন। অদিত্য রাও, নিজের ভাষা সংযত করুন। আপনি একজন মা এবং স্ত্রীর অপমান করছেন। আপনার এই মিথ্যে ফটো আর সাজানো রিপোর্ট কোর্টে টিকবে না। ওটা কোর্টেই দেখে নেব মেনন সাহিব। অ্যাডভোকেট বিক্রম সিং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলল। সে টাইপ করা একটা কাগজ টেবিলের ওপর মেঘনার দিকে এগিয়ে দিল। মিসেস সাওয়ন্ত, এটা একটা সেটেলমেন্ট ডিড। আমার মক্কেল অনেক বড় মন করে আপনার জন্যই প্রস্তাব রেখেছে। এতে আপনারই ভালো হবে। মেঘনা সেই কাগজটা হাতে নিল। সেখানে লেখাগুলো পড়ে তার চোখ কপালে উঠল। সেখানে লেখা ছিল, মেঘনা সাওয়ন্ত আরোহীর ওপর থেকে তার সমস্ত আইনি এবং প্রাকৃতিক অধিকার ছেড়ে দেবে। আরোহীর পূর্ণ কাস্টাডি অদিত্য সাওয়ন্তের কাছে থাকবে।
বিনিময়ে মেঘনাকে মাসে মাত্র একটা রবিবারের জন্য আরোহীর সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে, তাও অদিত্যর নিযুক্ত করা কোর্ট সুপারভাইজারের উপস্থিতিতে। এছাড়া মেঘনা জুহুর ফ্ল্যাট, গাড়ি এবং যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের অধিকার চিরতরে ছেড়ে দেবে। অদিত্য তাকে খোরপোশ হিসেবে মাত্র ৫ লক্ষ টাকা দেবেন এবং তাকে নিঃশব্দে ঘর খালি করে দিতে হবে। ৫ লক্ষ? মেঘনার মুখ দিয়ে অবিশ্বাসের সুরে শব্দটা বেরিয়ে এলো। আপনি আমার আরোহীর দাম ৫ লক্ষ টাকা লাগালেন? আরে ওই ৫ লক্ষ টাকাও আমি তোমাকে শুধু ভিক্ষা হিসেবে দিচ্ছি, কারণ তুমি আমার বউ ছিলে। অদিত্য নির্লজ্জের মতো হেসে বললেন, ওই কাগজে সই করো আর মুখ বুজে বিদায় হও, আরোহী আমার কাছেই থাকবে। মেঘনা সেই কাগজটা দুহাতে ধরল এবং সবার সামনে ওটার টুকরো টুকরো করে টেবিলের ওপর ছুঁড়ে মারল। না, তার গলা এখন কান্নায় ভেজা ছিল না, বরং এক বাঘিনীর গর্জনের মতো শোনাল, আমি মরে যাব, কিন্তু আমার মেয়েকে আপনাকে দেব না, আর এই কাগজ আর আপনাদের এই ভিক্ষা নিজেদের কাছেই রাখুন। অদিত্য সাওয়ান্ত, আমি আমার আরোহীকে ছাড়ব না। তুমি কি ভেবে চিনতে বলছো মেঘনা? অদিত্যর গলা এখন একদম ঠান্ডা এবং বিপজ্জনক হয়ে গিয়েছিল। তিনি চোখ সরু করে তার দিকে তাকালেন। তুমি যদি এই অফার ফিরিয়ে দাও, তবে মনে রেখো, তুমি খুব খারাপভাবে ফাঁসবে। এতক্ষণ আমি যে প্রমাণগুলো দিয়েছি ওগুলো শুধু ট্রেলার ছিল। কোর্টে আমি তোমার যে সম্মানহানি করব, তোমাকে যেভাবে সবার সামনে ছোট করব যে তোমার সমাজে মুখ দেখানোর জায়গা থাকবে না। আরোহী নিজে কোর্টে দাঁড়িয়ে বলবে যে ও তোমার সাথে থাকতেই চায় না, আর তারপর তুমি এই ৫ লক্ষ টাকাও পাবে না। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবে তুমি। সম্মানহানির ভয় আমাকে দেখাবেন না অদিত্য। মেঘনা টেবিলের উপর হাত আছড়ে দাঁড়িয়ে পড়ল। যে মানুষ নিজের মেয়ের মাকে পাগল প্রমাণ করার জন্য মিথ্যে চক্রান্ত সাজায়, পরকিয়া করে অন্য মহিলাকে ঘরে আনে, সেই মানুষ যেন আমাকে সম্মানের শিক্ষা না দেয়। কোর্টেই দেখে নেব আমি আপনাকে। ওকে দেন, সি ইউ ইন কোর্ট। অ্যাডভোকেট বিক্রম সিং নিজের ফাইল বন্ধ করতে করতে অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্যের সাথে বলল, কাউন্সিলর সাহেব, আপনি নোট করে নিন যে মিডিয়েশন ফেল হয়েছে। আমরা ট্রায়ালের জন্য তৈরি। অদিত্য আর বিক্রম সিং অত্যন্ত অহংকারের সাথে সেই রুম থেকে বেরিয়ে গেলেন। তাদের বুট জুতো ঠকঠক করে চলে যাওয়ার আওয়াজ সেই নিস্তব্ধ করিডরে প্রতিধ্বনিত হচ্ছিল। মেঘনা ধপ করে চেয়ারে বসে পড়ল। তার শ্বাস দ্রুত চলছিল। সে রাগে কাগজটা ছিঁড়ে ফেললেও সামনের কঠিন দিনগুলো তার চোখের সামনে পরিষ্কার ভাসছিল। অরুণ মেনন শান্তভাবে ছেঁড়া কাগজগুলো কুড়িয়ে নিলেন। তিনি মেঘনার কাঁধে হাত রাখলেন। ম্যাডাম, আপনি যা করেছেন তা একদম ঠিক ছিল। আরজি কাস্টাডি ছাড়া কোনো পথই ছিল না। কিন্তু মেনন একটু থামলেন। ওর মুখে স্পষ্ট দুশ্চিন্তা ছিল। কিন্তু কি স্যার? মেঘনা ভয়ে জিজ্ঞেস করল। কিন্তু সামনের পথ অত্যন্ত কঠিন। অদিত্য আর সিং দুজনেই অত্যন্ত নীচ স্তরে নামতে পারে। ওদের কাছে কাগজে কলমে ডক্টর নেহা কাপুরের রিপোর্ট আছে, যা আইনি ভাষায় অত্যন্ত শক্তিশালী ধরা হয়। তাছাড়া আপনার নামে খরচ করা টাকা আর ওই মিথ্যে ফটোগুলো। কোর্ট আবেগের ওপর চলে না, কোর্ট চলে প্রমাণের ওপর, আর বর্তমানে সমস্ত প্রমাণ ওদের দিকেই ঝুঁকে আছে। মেঘনার চোখে জল টলমল করছিল। স্যার, কিন্তু আমি তো সত্যি বলছি না। আমার কাছে প্রমাণ না থাকলেও আমি আরোহীর মা। জজ সাহেব নিশ্চয়ই আমার আবেগ বুঝবেন। জজ সাহেব বিচার করেন, কিন্তু সেই বিচার করার জন্যে ওর প্রমাণ লাগে ম্যাডাম। বিক্রম সিং আপনাকে কোর্টের সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করিয়ে জানবুঝে উস্কানোর চেষ্টা করবে, আপনাকে রাগী আর অস্থির প্রমাণ করার চেষ্টা করবে। আপনাকে আপনার ধৈর্য ধরে রাখতে হবে, মেনন বুঝিয়ে বললেন। কোর্টের সেই ঠান্ডা বিল্ডিং থেকে বেরোনোর সময় মেঘনির মনে প্রচণ্ড ঝড় চলছিল। বাইরের রোদ সে অনুভব করতে পারছিল না। অদিত্যর সেই হুমকি, কোর্টে তোমার সম্মানহানি করব, তার কানে বাজছিল। তার কাছে টাকা ছিল না, শক্তি ছিল না, আর কোনো অকাট্য প্রমাণও ছিল না। ছিল শুধু এক মায়ের জেদ, নিজের মেয়েকে ওই রাক্ষসের হাতে পড়তে না দেওয়ার জেদ। কিন্তু এই জেদ কি কোর্টের ওই নির্দয় প্রক্রিয়ায় টিকে থাকতে পারবে? প্রমাণের সেই মিথ্যে পাহাড়ের নিচে কি তার সত্য ধামাচাপা পড়ে যাবে? এই লড়াই এখন শুধু ডিভোর্সের লড়াই ছিল না, বরং এই লড়াই ছিল এক মায়ের অস্তিত্ব আর তার চরিত্রের। ফ্যামিলি কোর্টের সেই ভারী পুরনো কাঠের দরজাটা খুলল, আর ভেতরের সেই শরীরে কাঁটা দেওয়া ঠান্ডা মেঘনাকে ছুঁয়ে গেল। কোর্টরুমের সেই পরিবেশ অত্যন্ত গম্ভীর এবং শ্বাসরুদ্ধকর ছিল। ছাদের পুরনো পাখাগুলো শান্তভাবে ঘুরছিল, কিন্তু সেন্ট্রাল এসির ঠান্ডা যেন হাড়ের ভেতর ঢুকে যাচ্ছিল। সামনে এক উঁচু কাঠের মঞ্চে কালো কোট পরা জজ সাহেব বসেছিলেন।
ওর মুখ একদম ভাবলেশহীন ছিল। ওর সামনে রোজ হাজারো জীবনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, আর ওর কাছে ওটা কোনো বড় বিষয় ছিল না। সেই উঁচু মঞ্চ থেকে উনি নিচে বসা মানুষদের দিকে কোনো দেবতার মতো তাকিয়েছিলেন। ওর এক কথায় কারুর ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছিল। একদিকে মেঘনা আর অরুণ মেনন বসেছিলেন। মেঘনার হাত ঠান্ডায় আর ভয়ে বরফের মতো হিম হয়ে গিয়েছিল। সে শাড়ির আঁচলটা শক্ত করে ধরে দেখেছিল। উল্টো দিকে অদিত্য আর অ্যাডভোকেট বিক্রম সিং একদম রিল্যাক্স হয়ে বসেছিলেন। অদিত্যর মুখে বিজয়ের এক ক্রূর আত্মবিশ্বাস ছিল। জাজ সাহেব মামলা শুনানি শুরু করার অনুমতি দিলেন এবং অ্যাডভোকেট বিক্রম সিং নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। তাকে কোনো শিকারী প্রাণীর মতো সতর্ক আর আক্রমণাত্মক দেখাচ্ছিল। ইয়োর অনার, বিক্রম সিংয়ের গলা সেই নিস্তব্ধ কোর্টরুমে প্রতিধ্বনিত হল। এই মামলাটি কোনো সাধারণ ডিভোর্স কেস নয়। এই মামলাটি হল এক 10 বছরের নিষ্পাপ মেয়ে আরোহীকে তার অত্যন্ত দায়িত্বহীন, উচ্ছৃঙ্খল এবং মানসিকভাবে অস্থির মায়ের হাত থেকে বাঁচানোর লড়াই। সে প্রজেক্টরের মাধ্যমে কোর্টের বড় স্ক্রিনে কিছু ছবি দেখাতে শুরু করল। সেই একই ছবি। ইয়োর অনার, দয়া করে এই ছবিগুলোর দিকে লক্ষ্য করুন। এটা আমার মক্কেলের বাড়ি। যে মানুষ নিজের পরিবারের জন্য দিনরাত এক করে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, তার ঘরের এই অবস্থা থাকে। ডাইনিং টেবিলে পচা খাবার, হলে অগোছালো জামাকাপড়, আর বিছানায় দুপুর 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকা ওর স্ত্রী মিসেস মেঘনা সাবন্ত। মেঘনার মনে হচ্ছিল কেউ যেন তাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে তার পোশাক টেনে ছিঁড়ে ফেলছে। ওটা ডেঙ্গুর জ্বর ছিল আমার, আমি অসুস্থ ছিলাম। সে নিচু স্বরে ডুকরে কাঁদতে কাঁদতে নিজের মনেই বিড়বিড় করে বলল। কিন্তু তার এই শব্দগুলো জজ সাহেবের কান পর্যন্ত পৌঁছনোর মতো ছিল না। সিং সেখানেই থামল না। সে ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট স্ক্রিনে দেখাল। ইয়োর অনার, এই মহিলা ঘরের দায়িত্ব নিতে পারে না, কিন্তু স্বামীর টাকা ওড়ানোর ক্ষেত্রে 1 নম্বরে আছে। ডিজাইনার ব্যাগ, লাক্সারি স্পা, দামি দামি হোটেল। গত 8 মাসে এই মহিলা নিজের বিলাসের উপর প্রায় 7 লক্ষ টাকা উড়িয়েছে। একদিকে স্বামী দিনরাত কাজ করছে, আর অন্যদিকে এই মহিলা তার টাকায় আমোদ করছে। অবজেকশন ইয়োর অনার। অ্যাডভোকেট মেনন উঠে দাঁড়ালেন। ওই ক্রেডিট কার্ড যদিও আমার মক্কেলের নামে ছিল, কিন্তু ওটার ব্যবহার স্বয়ং আদিত্য সাবন্ত করতেন, এটা প্রমাণ করার জন্য আমাদের কাছে। ওভাররুলড। জজ সাহেব মেননকে বসে যেতে বললেন। কাগজে কলমে ক্রেডিট কার্ড মিসেস সাবন্তের নামেই আছে। অ্যাডভোকেট সিং, আপনি এগিয়ে যান। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। মেঘনার গলা কাঁপছিল। মিথ্যে! আপনি একজন অত্যন্ত হিংস্র এবং পাগল মহিলা। সিং গলা চড়ামো। আপনার নিজের রাগের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি বাড়িতে সারাক্ষণ অশান্তি করেন। আপনার স্বামী অদিত্যকে আপনি মানসিক কষ্ট দেন। নাও মিথ্যে বলছে, আমি কিছুই করিনি। মেঘনা কাঁদতে কাঁদতে বলল। তাহলে এই ফটোটা কি? সিং হঠাৎ স্ক্রিনে এক বিষাম ফটো দেখালো এবং জজ সাহেবের সামনে এক প্রিন্ট আউট রাখল। সেই ফটো দেখে মেঘনার শ্বাস আটকে গেল। সেই ছবিটা কয়েক সপ্তাহ আগেরই ছিল। সেই রাতে অদিত্য তাকে অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করেছিলেন, তাকে ছোট করেছিলেন, আর মানসিকভাবে এত টর্চার করেছিলেন যে সে ভেঙে পড়েছিল। সে মাটিতে বসে মাথা ধরে চিৎকার করে কাঁদছিল, আর ঠিক সেই মুহূর্তে অদিত্য তার ছবি তুলেছিলেন। ছবিতে তার চুল উস্কোখুস্কো ছিল, কান্নায় মুখ লাল হয়ে গিয়েছিল। তাকে সত্যিই এক পাগল মহিলার মতো দেখাচ্ছিল। ইয়োর অনার, এই ফটোটা দেখুন, সিং কোর্টে চিৎকার করে বলল। এই হলো এই মহিলার আসল অবস্থা। এই মহিলা হিস্টেরিক্যাল, ওর রাগের আর পাগলামির ঝোঁক আসে, আর এই মহিলা বলছেন আরোহীকে ওর কাছে দিতে, যার নিজের মানসিক অবস্থা পাগলের মতো। সে এক ছোট মেয়েকে কি করে বড় করবে? এটা শেষ আঘাত ছিল। অদিত্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মানসিক কষ্ট দিয়ে ওই ছবি তুলেছিলেন, শুধু আজকের এই দিনের জন্য, তাকে কোর্টে পাগল প্রমাণ করার জন্য। মেঘনার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তার শরীরের শেষ ধৈর্যটুকু শেষ হয়ে গেল। 8 বছরের অন্যায়, স্বামীর বিশ্বাসঘাতকতা, টাকা চুরি, আর এখন এই নীচ মহিলা তার মাতৃত্বের ওপর কালি ছিটিয়ে দিল। তার মনের কষ্ট আর রাগের বিস্ফোরণ ঘটল শেষ পর্যন্ত। বাস করুন! মেঘনা সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলল। কান্নায় তার চোখ লাল হয়ে গিয়েছিল, আর গলার শিরাগুলো ফুলে উঠেছিল। সে পাগলের মতো কাঁদতে লাগল। সে অদিত্যর দিকে আঙুল তুলে কোর্টে চিৎকার করে বলল, এই লোকটা মিথ্যে বলছে। ও একটা রাক্ষস। ও আমাকে জানবুঝে টর্চার করেছে আর ওই ছবি তুলেছে। ও আমার সব টাকা চুরি করেছে। আর ওই মহিলা, সে ডক্টর নেহার দিকে আঙুল দেখালো। ও কোনো সাইকোলজিস্ট নয়, ও ওর প্রেমিকা। আমি চিনেছি ওকে। ওর ওই পারফিউম, ওই ছিল ওর সাথে। এই দুজন মিলে আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিচ্ছে। আমাকে বিচার দিন, আমার উপর বিশ্বাস রাখুন। সে ডুকরে কাঁদতে কাঁদতে কাঠগড়ার কাঠ শক্ত করে ধরে চিৎকার করছিল। অর্ডার, অর্ডার! জজ সাহেব রাগে হাতুড়ি ঠুকলেন। মিসেস সাবন্ত, নিজেকে সামলান। এটা একটা কোর্টরুম।
কিন্তু মেঘনার আর কোনো হুঁশ ছিল না। আমার আরোহীকে চাই, ওই লোকটা ওকে মেরে ফেলবে, ওই মহিলা মিথ্যেবাদী। সে পাগলের মতো প্রলাপ করছিল। গোটা কোর্টরুম স্তব্ধ হয়ে গিয়েছিল। জজ সাহেব চশমার ওপর দিয়ে মেঘনার দিকে তাকালেন। ওর চোখে এখন সহানুভূতি নয়, বরং এক ধরনের নিশ্চয়তা ছিল। অ্যাডভোকেট বিক্রম সিং আর ডক্টর নেহা কাপুর যে মানসিক অস্থিরতার দাবি করেছিল, আজ মেঘনা নিজের এই আবেগের বিস্ফোরণের মাধ্যমে ভরা কোর্টে তা প্রমাণ করে দিয়েছে। জজ সাহেবের মতে সে সত্যিই এক রাগী, অনিয়ন্ত্রিত এবং মানসিক ভারসাম্য হারানো মহিলা ছিল। বিক্রম সিং অত্যন্ত শান্তভাবে জজ সাহেবের দিকে তাকালো এবং বলল, আই রেস্ট মাই কেস ইয়োর অনার। আমার মনে হয় এখন সব কিছু পরিষ্কার। মেঘনা কাঠগড়াতেই নিচে বসে কাঁদতে লাগল। সে চোখ তুলে অদিত্য আর নেহার দিকে তাকাল। ওরা দুজনে একে অপরের দিকে তাকাচ্ছিল, আর ওদের মুখে এক অত্যন্ত ক্রূর, বিজয়ী এবং নির্লজ্জ হাসি ছিল। যে চক্রব্যূহ অদিত্য সাজিয়েছিলেন তাতে মেঘনা পুরোপুরি ফেসে গিয়েছিল। সে নিজেই নিজেকে ওর জালে জড়িয়ে ফেলেছিল। তার গায়ে আর উঠে দাঁড়ানোর শক্তিটুকুও বাকি ছিল না। তার মনে হলো সব শেষ। সে নিজের কেস হেরে গিয়েছে, নিজের বাড়ি হারিয়েছে, আর সবথেকে ভয়ানক হল সে নিজের কলিজার টুকরো, নিজের আরোহীকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছে। বিচারের দেবতা এখন অন্ধ হয়ে গিয়েছিল, আর অসত্যের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। জুহু ফ্যামিলি কোর্টের সেই ৩০২ নম্বর ঘরটা আজ কোনো শ্মশানের মতো মনে হচ্ছিল। বাইরে মুম্বাইয়ের চড়া রোদ থাকলেও কোর্টরুমে এসির কারণে এক হাড় কাঁপানো ঠান্ডা ছড়িয়েছিল। সেই ঠান্ডা শুধু বাতাসে নয়, মেঘনার হাড় মাংসের প্রতিটা শিরায় শিরায় মিশে গিয়েছিল। সে কাঠের বেঞ্চে কোনো প্রাণহীন পুতুনের মতো বসেছিল। তার চোখ শুকিয়ে গিয়েছিল, কারণ গত কয়েকদিনে সে এত চোখের জল ফেলেছে যে আর কাঁদার মতো কিছু অবশিষ্ট ছিল না। তার পাশে অ্যাডভোকেট অরুণ মেনন শান্ত আর হতাশ হয়ে বসেছিলেন। সামনের বেঞ্চে আদিত্য আর অ্যাডভোকেট বিক্রম সিং একে অপরের সাথে ফিসফিস করছিল। আদিত্য আজ এক অত্যন্ত দামি কালো স্যুট পরেছিলেন। তার মুখে অহংকার আর জয়ের হাসি ছিল। দর্শকদের গ্যালারিতে পিছনের সারিতে ডক্টর নেহা কাপুর বসেছিল। সে আজ চোখে দামি গগলস লাগিয়েছিল আর অত্যন্ত তৃপ্তির সাথে জজ সাহেবের দিকে তাকাচ্ছিল। ওদের চক্রান্ত সফল হয়েছিল। শিকার পুরোপুরি জালে আটকে গিয়েছিল, আর এখন শুধু শেষ আঘাতটাই বাকি ছিল। জজ সাহেব নিজের আসনে এসে বসলেন। কোর্টরুমে একদম পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। জজ সাহেব ফাইল খুললেন, চশমা নাকের ওপর ঠিক করলেন এবং রায় পড়তে শুরু করলেন। এই মামলার দুই পক্ষের যুক্তি, সমস্ত সাক্ষীদের বয়ান এবং পেশ করা সমস্ত প্রমাণ এই কোর্ট অত্যন্ত খুঁটিয়ে পরীক্ষা করেছে। জজ সাহেবের গম্ভীর গলা পুরো কোর্টে প্রতিধ্বনিত হতে লাগল। মেঘনা নিজের চোখ শক্ত করে বন্ধ করে নিল। সে মনে মনে আরোহীর কাছে ক্ষমা চাইছিল। আমাকে ক্ষমা করিস পিলু, তোর মা খুব দুর্বল হয়ে গিয়েছিল। আমি তোকে এই রাক্ষসের হাত থেকে বাঁচাতে পারলাম না। জজ সাহেব পড়তে থাকলেন। স্বামী অদিত্য সাবন্তের জমা দেওয়া ফটো এবং ক্রেডিট কার্ডের তথ্য এটা পরিষ্কার করে দেয় যে স্ত্রী মেঘনা সাবন্ত আর্থিক দিক থেকে দায়িত্বহীন এবং ঘরোয়া কর্তব্যে অযোগ্য। তবে এই মামলার সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণ হল ডক্টর নেহা কাপুর নামের বিশেষজ্ঞ সাইকোলজিস্টের রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী শ্রীমতী মেঘনা সাবন্তের মানসিক অবস্থা অত্যন্ত অস্থির এবং ওর হিংস্র পাগলামির ঝোঁক আছে। এই প্রমাণের সত্যতা এই কোর্ট গতকাল নিজেই সাক্ষীর কাঠগড়ায় স্বচক্ষে দেখেছে, যখন মিসেস সাবন্ত নিজের ধৈর্য হারিয়ে কোর্টে অসংলগ্ন আচরণ করেছেন। অদিত্য বিক্রম সিংয়ের দিকে তাকিয়ে চোখ টিপলেন। ডক্টর নেহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বর্তমান পরিস্থিতি এবং ছোট মেয়ে আরোহীর ভবিষ্যৎ ও তার নিরাপত্তার কথা মাথায় রেখে জজ সাহেব এখন চূড়ান্ত রায়ের দিকে এগোলেন। এই কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছচ্ছে যে শ্রীমতী মেঘনা সাবন্ত আরোহীর দেখাশোনা করতে অসমর্থ, তাই আরোহীর পূর্ণ আইনি কাস্টাডি অদিত্য সাবন্তকে দেওয়া হচ্ছে। এই বাক্যটা শেষ করবেন ঠিক তখনই কোর্টের সেই ভারী কাঠের দরজাগুলো ধড়াম শব্দ করে খুলে গেল। থামুন! এক কচি কিন্তু পুরো কোর্ট কাঁপিয়ে দেওয়া গলা প্রতিধ্বনিত হল। সবার নজর ঝট করে দরজার দিকে গেল। দরজায় দাঁড়িয়েছিল 10 বছরের আরোহী। পরনে স্কুলের ইউনিফর্ম, পিঠে ব্যাগ আর চোখ দিয়ে গড়িয়ে পড়া জলের ধারা। সে হাঁপাচ্ছিল। তার পেছনে মেঘনার বান্ধবী প্রিয়া ভীত অবস্থায় দাঁড়িয়েছিল, যে আরোহীকে স্কুল থেকে সরাসরি কোর্টে নিয়ে এসেছিল। আরোহী! মেঘনার মুখ দিয়ে অবিশ্বাসের সুরে শব্দটা বেরিয়ে এলো। সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। অদিত্যর মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। তিনি এক লাফে উঠে দাঁড়ালেন। এসব কি? আরোহী, তুই এখানে কি করছিস? ইয়োর অনার, এ ছোট বাচ্চা, ওকে বাইরে বের করুন।
অদিত্যর হঠাৎ ভয়ে লেগে গেল। অ্যাডভোকেট বিক্রম সিং সাথে সাথে উঠে দাঁড়ালেন। অবজেকশন ইয়োর অনার, এক 10 বছরের বাচ্চাকে কোর্টরুমে রায় দেওয়ার সময় আনা আইনের লঙ্ঘন। এটা আমার মক্কেলকে ইমোশনালি ব্ল্যাকমেল করার নাটক। অর্ডার, সবাই চুপ করুন। জজ সাহেব হাতুড়ি ঠুকলেন। তিনি চশমার উপর দিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা ছোট্ট আরোহীর দিকে তাকালেন। এক মেয়ের চোখে এত আগুন আর এত সাহস তিনি প্রথমবার দেখলেন। বাছা, এগিয়ে এসো। জজ সাহেব হাত নেড়ে আরোহীকে ডাকলেন। অদিত্য আরোহীকে থামানোর জন্য হাত বাড়ালেন, কিন্তু আরোহী তার হাত রাগে সরিয়ে দিল। সে সরাসরি জজ সাহেবের মঞ্চের সামনে গিয়ে দাঁড়াল। মেঘনা কাঁদতে কাঁদতে তার কাছে গেল, কিন্তু আরোহী মায়ের হাত শক্ত করে ধরে তাকে শান্ত থাকতে বলল। কি বলতে চাও তুমি বাছা? আর তুমি কোর্টের কাজ কেন থামালে? জজ সাহেব অত্যন্ত মৃদু স্বরে জিজ্ঞেস করলেন। আরোহী চোখের জল মুছল। তার গলা এখন আর কাঁপছিল না, বরং অত্যন্ত দৃঢ় ছিল। জজ আঙ্কেল, আপনি আমার কাস্টাডি আমার পাপাকে দেবেন না, কারণ আমার পাপা খুব মিথ্যেবাদী। আর ও... আরোহী পেছনে ফিরে গ্যালারিতে বসা ডক্টর নেহার দিকে আঙুল দেখাল। ওই নেহা আনকেও খুব মিথ্যেবাদী। ওরা আমার মাকে ঠকিয়ে পাগল প্রমাণ করেছে। পুরো কোর্টরুমে অবিশ্বাসের ফিসফিসানি শুরু হয়ে গেল। অদিত্যর কপালে ঘামের ফোঁটা জমতে লাগল। ইয়র অনার, এটা ছেলে মানুষই। এই মহিলা আরোহীকে উল্টোপাল্টা বুঝিয়ে নিয়ে এসেছে। অদিত্য চিৎকার করে বললেন। মিস্টার অদিত্য, আপনি যদি আর একটা শব্দও বলেন, তাহলে আমি আপনাকে কন্টেম্পট অফ কোর্ট হিসেবে জেলে পাঠিয়ে দেব। চুপ করে বসুন। জজ সাহেব কড়া গলায় শোনালেন এবং আরোহীর দিকে ফিরলেন। তোমার কাছে কি প্রমাণ আছে বাছা, যে তোমার পাপা মিথ্যে বলছেন? আরোহী নিজের পিঠের ব্যাগটা নিচে নামাল। সে চেইন খুলে ভেতর থেকে একটা জিনিস বের করল। ওটা একটা পুরনো স্ক্রিন ক্র্যাক হওয়া স্মার্টফোন ছিল। সেই একই ফোন যেটা মেঘনা কয়েকদিন আগে আরোহীর বালিশের নিচে দেখেছিল। এটা আমার পুরনো ফোন জাজ আঙ্কেল, এতে সব প্রমাণ আছে। আরোহী ফোনটা জাজ সাহেবের টেবিলে রাখল। কয়েক সপ্তাহ আগে রাতে যখন মা ঘুমিয়েছিল, তখন পাপা ওই নেহা আন্টিকে নিয়ে বাড়ি এসেছিলেন। আমার মনে হয়েছিল পাপা কারোর সাথে ঝগড়া করছেন, তাই আমি ভয় পেয়ে হলের কোনায় থাকা একটা বড় টবের পেছনে লুকিয়ে বসেছিলাম, আর সেখানেই আমি এই ফোনটা চালু করে রেকর্ডিং অন করে দিয়েছিলাম। মেঘনার চোখে বিস্ময় আর ধাক্কা একসাথে ছিল। তার 10 বছরের ছোট্ট আরোহী, যার বুদ্ধি অদিত্য আইপ্যাড আর খেলনা দিয়ে নষ্ট করতে চেয়েছিলেন, সেই ছোট্ট মেয়েটি নিজের মাকে বাঁচানোর জন্য এক গোয়েন্দার মতো কাজ করেছিল। ক্লার্ক, ওই ফোনটা কোর্টের টিভি স্ক্রিনের সাথে কানেক্ট করুন। জাজ সাহেব তড়িঘড়ি আদেশ দিলেন। বিক্রম সিং অবজেকশন দেওয়ার চেষ্টা করল, কিন্তু জাজ সাহেব হাত নেড়ে তাকে বসিয়ে দিলেন। অদিত্য এখন থরথর করে কাঁপতে লাগলেন। তিনি গ্যালারিতে বসা নেহার দিকে তাকালেন। নেহার মুখ লাশের মতো সাদা হয়ে গিয়েছিল। সে নিজের জায়গা থেকে উঠে চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোর্টের সিপাই দরজা আটকে তাকে বসিয়ে দিল। 2 মিনিটে সেই পুরনো ফোন কেবলের মাধ্যমে কোর্টের বড় টিভি স্ক্রিনে যুক্ত করা হলো। আরোহী প্লে বাটন টিপল। স্ক্রিনে একটা ভিডিও শুরু হলো। ভিডিওটা কিছুটা ঝাপসা ছিল এবং অ্যাঙ্গেলটা নিচ থেকে ওপরের দিকে ছিল, কারণ ওটা একটা টবের পেছন থেকে রেকর্ড করা হয়েছিল, কিন্তু দৃশ্য এবং আওয়াজ একদম পরিষ্কার ছিল। তারিখ এবং সময় 3 সপ্তাহ আগের রাত 11টা দেখাচ্ছিল। স্ক্রিনে অদিত্য এবং ডক্টর নেহা কাপুর হলের সোফায় অত্যন্ত কাছাকাছি বসেছিল। তাদের হাতে ওয়াইনের গ্লাস ছিল। ভিডিওর কথোপকথন। নেহা অদিত্যর কাঁধে মাথা রেখে বলল, বেবি, তুমি কি শিওর আমাদের এই প্ল্যান সাকসেসফুল হবে? ওই মেঘনা কোনো প্রবলেম তো ক্রিয়েট করবে না? অদিত্য হাসতে হাসতে ওয়াইনের চুমুক দিয়ে বলল, ওই মূর্খ মহিলা, ও এটাটুকুও বুঝতে পারেনি যে আমি গত 6 মাসে ওর জয়েন্ট অ্যাকাউন্টের 50 লক্ষ টাকা ধীরে ধীরে তোমার ওই দুবাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। ওর গয়নাগুলোও আমি বিক্রি করে দিয়েছি। ও এখন পুরোপুরি ভিখারি। নেহা। কোর্টরুমে একটা গম্ভীর শব্দ হল। ও মাই গড! মেঘনা নিজের মুখে হাত চাপা দিল। ভিডিও চলতে থাকল। নেহা বলল, কিন্তু আরোহীর কি হবে? কোর্ট যদি ওকে আমাদের না দেয়? অদিত্য বলল, নিশ্চয়ই দেবে। বিক্রম সিং খুব ডেঞ্জারাস উকিল, আর তোমার ওই সাইকোলজিক্যাল রিপোর্ট হলো আমাদের তাসের টেক্কা। কোর্ট ভাববে তুমি সত্যিই একজন প্রফেশনাল ডক্টর যে মেঘনির উপর নজর রেখেছিল। কেউ কি স্বপ্নেও ভাববে যে তুমি আমার হবু বউ? নেহা হাসতে হাসতে বলল, কিন্তু মেঘনা যদি কোর্টে নর্মাল থাকে? অদিত্য পকেট থেকে নিজের মোবাইল বের করে স্ক্রিনে একটা ফটো দেখালো। মেঘনার সেই কান্নার ছবি। এই ফটোটা দেখ, এটা আমি কাল রাতে ইচ্ছে করে ওর চরিত্র নিয়ে আর আরোহীকে নিয়ে এত নোংরা গালিগালাজ করেছি, এত টর্চার করেছি যে ও পাগলের মতো কাঁদতে শুরু করল। আর তখনই আমি এই ফটোটা তুলেছি। কোর্টে বিক্রম সিং জান বুঝে ওকে এভাবেই উস্কাবে, আরও নির্ঘাত ওখানে কান্নাকাটি করবে। আর তখনই তোমার ওই মেন্টাল ইনস্টেবিলিটির রিপোর্ট কোর্ট চোখ বুঝে মেনে নেবে।
নেহা, ইউ আর আ জিনিয়াস। অদিত্য বলল, অর্থাৎ আরোহী চিরকালের জন্য আমাদের। আর নেহা বলল, আর আমি ওর নতুন মা। অদিত্য বলল, ইয়েস, আর একবার আরোহী আর এই জুহুর ফ্ল্যাটটা আমি পেয়ে গেলে মেঘনা চুলোয় যাক, সোজা রাস্তায় গিয়ে দাঁড়াবে। দুজনে ওয়াইনের গ্লাস একে অপরের সাথে ঠেকালো। চিয়ার্স, আর স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল। ভিডিও শেষ হলো। পুরো কোর্টরুমে এমন এক শ্মশান নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল যে একটা সূঁচ পড়লেও শব্দ পাওয়া যাবে। পরের কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। সবাই শ্বাস বন্ধ করে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। আর তারপর যেন কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল। কোর্টরুমে হট্টগোল শুরু হয়ে গেল। মেঘনা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল আর ডুকরে কাঁদতে লাগল। কিন্তু এগুলো দুঃখের চোখের জল ছিল না, এগুলো ছিল মুক্তির চোখের জল। তার আরোহী তাকে এই চক্রান্তের জাল থেকে বের করে এনেছিল। এটা মিথ্যে, ওই ভিডিও এডিট করা হয়েছে ইওর অনার, ওটা ডিপ ফেক। অদিত্য পাগলের মতো চিৎকার করছিলেন, তার কপাল দিয়ে ঘামের ধারা বইছিল। তিনি আরোহীর দিকে তেড়ে গেলেন। তোকে কে শিখিয়েছে সব করতে? তুই আমার সাথে গেম খেলছিস? কিন্তু অ্যাডভোকেট অরুণ মেনন তার আর আরোহীর মাঝখানে এসে দাঁড়ালেন। হাত দেবেন না আরোহীকে, মেনন গর্জে উঠলেন। অ্যাডভোকেট বিক্রম সিং নিজের জায়গায় স্তব্ধ হয়ে বসেছিল। তারও টাকার লোভ ছিল, কিন্তু তার মক্কেল যে এত ভয়ানক চক্রান্ত করে এক মিথ্যে সাইকোলজিস্টকে দাঁড় করিয়েছে, এটা দেখে তার পায়ের তলা থেকেও মাটি সরে গিয়েছিল, কারণ তার ওকালতির লাইসেন্সও এখন বিপদে ছিল। গ্যালারিতে বসা ডক্টর নেহা কাপুর এখন জোরে জোরে কাঁদছিল। সে তার গগলস খুলে দরজার দিকে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু জাজ সাহেবের হাতুড়ি অত্যন্ত জোরে কাঠের মঞ্চে আছড়ে পড়ল। অর্ডার! গার্ডস, ক্লোজ দ্য ডোরস! কেউ যেন এই কোর্টরুমের বাইরে না যায়। জাজ সাহেবের সেই গলা কোনো সিংহের গর্জনের মতো ছিল। ওর মুখে এ যাবৎকালের সবথেকে ভয়ানক রাগ দেখা যাচ্ছিল। আইন, বিচার ব্যবস্থা এবং এক মায়ের আবেগের এমন ক্রূর তামাশা উনি ওর কেরিয়ারে কখনো দেখেননি। আদিত্য আর নেহার আসল মুখ পুরোপুরি বেরিয়ে গিয়েছিল। মিথ্যে প্রমাণের সেই প্রাসাদ আরোহীর একটা পুরনো ভাঙা স্মার্টফোন 1 সেকেন্ডে ধূলিসাৎ করে দিয়েছিল। সত্য এখন সূর্যের আলোর মতো পরিষ্কার ছিল, আর সেই সত্যের তেজ এখন আদিত্য সাওয়ন্তকে ভস্মীভূত করতে চলেছিল। কোর্টরুমে প্রতিধ্বনিত হওয়া সেই ভিডিও শেষ হয়েছিল, কিন্তু তার রেশ যেন এখনও দেয়ালে দেয়ালে আছড়ে পড়ছিল। আদিত্য আর নেহার সেই মিথ্যে ওয়াইনের গ্লাসের শব্দ এক ভয়ানক সত্যের মতো সবার কানে বাজছিল। জাজ সাহেবের মুখের রাগ এখন কোনো আগ্নেয়গিরির মতো ধিক করছিল। উনি ওর চশমা খুললেন এবং চোখ মুছলেন। উনি জীবনে অনেক নিষ্ঠুর অপরাধী দেখেছিলেন, কিন্তু নিজের স্ত্রীকে রাস্তায় আনার জন্য এবং নিজের জন্ম দেওয়া সন্তানকে এক মিথ্যে মায়ের হাতে তুলে দেওয়ার জন্য এক বাবার সাজানো এই চক্রান্ত অত্যন্ত নীচ এবং অমানুষিক ছিল। মিস্টার আদিত্য সাওয়ন্ত, জজ সাহেবের গলা কোর্টে বিদ্যুতের মতো গর্জে উঠল। আপনার মতো মানুষের বাবা বা স্বামী ডাকা কোনো অধিকার নেই। আপনি শুধু আপনার স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করেননি, বরং আপনি এই বিচার ব্যবস্থাকে নিয়ে তামাশা করেছেন। মিথ্যে প্রমাণ তৈরি করা, কোর্টকে ভুল পথে চালিত করা এবং এক নিষ্পাপ মাকে পাগল প্রমাণ করার চক্রান্ত করা, এগুলো অত্যন্ত গুরুতর অপরাধ। অদিত্যর হাত পা থরথর করে কাঁপছিল। তিনি কিছু বলার চেষ্টা করলেন। ইওর অনার, প্লিজ আমাকে একটা সুযোগ দিন, ওই ভিডিওটা শাট আপ। জজ সাহেব জোরে হাতুড়ি ঠুকলেন। গার্ডস, এই লোকটাকে আর পেছনের বেঞ্চে বসা ওই মিথ্যে সাইকোলজিস্ট নেহা কাপুরকে এই মুহূর্তে গ্রেফতার করুন। এদের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যে প্রমাণ পেশ করা এবং চক্রান্ত করার ধারায় তৎক্ষণাৎ মামলা দায়ের করুন। নেহা গ্যালারিতে বসে জোরে জোরে কাঁদছিল। ইওর অনার, আমাকে ছেড়ে দিন, এসব আদিত্য আমাকে বাধ্য করেছে, আমাকে জেলে পাঠাবেন না। সে অনুনয় বিনয় করছিল, কিন্তু তার দামি পোশাক আর আভিজাত্যের মিথ্যে অহংকার এখন পুরোপুরি ধুলোয় মিশে গিয়েছিল। দুজন মহিলা পুলিশ তাকে আর আদিত্যকে আক্ষরিক অর্থেই টেনে হিঁচড়ে কোর্টরুমের দায়রে নিয়ে গেল। যাওয়ার সময় আদিত্য মেঘনার দিকে এক শেষ হতাশ এবং পরাজিত দৃষ্টি দিলেন, কিন্তু মেঘনা তার দিকে পুরোপুরি অবজ্ঞা প্রদর্শন করল। জজ সাহেব এবার অ্যাডভোকেট বিক্রম সিংয়ের দিকে ফিরলেন। বিক্রম সিং ঘামে ভিজে গিয়েছিল। তার রোলেক্স ঘড়িটা এখন তার কাছে খুব ভারী মনে হচ্ছিল। অ্যাডভোকেট সিং, জজ সাহেব অত্যন্ত কঠোর গলায় বললেন, আপনি এই শহরের একজন বড় উকিল, কিন্তু এক মিথ্যে সাইকোলজিস্টকে কোর্টে এনে তার সাক্ষ্য নেওয়ার সময় আপনার কি বিন্দুমাত্র সন্দেহ হয়নি? এই চক্রান্তে আপনার কোনো ভূমিকা ছিল কিনা সেটা বার কাউন্সিল তদন্ত করে দেখবে। ততক্ষণ পর্যন্ত আপনার ওকালতির লাইসেন্স স্থগিত করার আদেশ দিচ্ছি। বিক্রম সিং মাথা নিচু করে নিজের ফাইল নিয়ে গুপচুপ কোর্ট থেকে বেরিয়ে গেল।
তার বছরের পর বছরের কামাই আর সম্মান এক নিমেষে মাটিতে মিশে গিয়েছিল। এরপর জজ সাহেব মেঘনার দিকে ফিরলেন। ওর গলা এখন একদম নরম এবং সহানুভূতিপূর্ণ হয়ে গিয়েছিল। শ্রীমতী মেঘনা সাবন্ত, উনি বললেন, এই কোর্ট এবং বিচার ব্যবস্থার পক্ষ থেকে আপনার ওপর হওয়া অন্যায়ের জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। কাগজের ওপরের প্রমাণ দেখে আমরা আপনার যে অপমান করেছি তার জন্য আমরা লজ্জিত। আপনি সত্যিই একজন শক্তিশালী মা। মেঘনার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সেগুলো এখন দুঃখের নয়, বরং মুক্তি এবং জয়ের জল ছিল। সে হাত জোড় করে জজ সাহেবকে ধন্যবাদ জানাল। এই মামলা এখানেই শেষ হল। অদিত্য সাওয়ান্তের ডিভোর্সের আবেদন এবং আরোহীর কাস্টাডির দাবি এই কোর্ট খারিজ করে দিচ্ছে। জজ সাহেব চূড়ান্ত রায় পড়তে শুরু করলেন। আরোহীর পূর্ণ আইনি এবং শারীরিক কাস্টাডি তার মা মেঘনা সাওয়ান্তকে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে অদিত্য মেঘনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে ৫০ লক্ষ টাকা গায়েব করেছে এবং ওর গয়নাগুলো তা তৎক্ষণাৎ ফেরত দেওয়ার নির্দেশ পুলিশকে দেওয়া হচ্ছে। জুহুর ফ্ল্যাটের মালিকানা পুরোপুরি মেঘনা সাওয়ান্তের হবে। এছাড়াও মেঘনা সাওয়ান্তকে অদিত্য সাওয়ান্তের বিরুদ্ধে মানসিক এবং আর্থিক জালিয়াতির আলাদা ফৌজদারি মামলা চালানোর পূর্ণ অনুমতি দেওয়া হচ্ছে। হাতুড়ি ঠোকা হল। মামলা শেষ হয়েছিল। ন্যায় বিচার পাওয়া গিয়েছিল। মেঘনা নিচে দাঁড়িয়ে থাকা আরোহীকে তুলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আমার পিলু, তুই আমাকে বাঁচিয়েছিস, তুই আমার জীবনের ত্রাণকর্তা। সে আরোহীর মাথায় গালে চুমু খাচ্ছিল আর ডুকরে কাঁদছিল। আরোহী নিজের ছোট হাতগুলো মায়ের গলার চারদিকে জড়িয়ে ধরল এবং হাসতে হাসতে বলল, মা, আমি পাপার ওই নতুন আইপ্যাডটা নিইনি, আমার নিজের পুরনো ফোনটাই খুব ভালো লাগে, আর আমার শুধু তোমাকেই চাই, ওই নেহা আন্টিকে নয়। অ্যাডভোকেট অরুণ মেনন মেঘনার মাথায় হাত রাখলেন। ম্যাডাম, আপনি জিতে গিয়েছেন, এক মায়ের জয় হয়েছে। মেঘনা কৃতজ্ঞতার সাথে ওর পা ছুঁয়ে প্রণাম করল। মেনন তাকে থামালেন। আরে, এ কি করছেন? এসব আরোহীর বুদ্ধির জন্য হয়েছে। আজ সত্যি অর্থেই সত্যের জয় হল। ৬ মাস পর আরব সাগর থেকে আসা সেই একই ঠান্ডা বাতাস আজ মেঘনার মুখের ওপর দিয়ে বইছিল। কিন্তু এখন সেই বাতাস তার গায়ে কাঁটা দিচ্ছিল না, বরং এক নতুন স্বাধীনতা অনুভব করিয়ে দিচ্ছিল। বিকেলবেলা ছিল। অন্ধেরির শিবাজি পার্কে বাচ্চাদের খেলাধুলার আর পাখিদের কিচিরমিচির শুরু হয়েছিল। একটা বেঞ্চে মেঘনা আর আরোহী বসেছিল। দুজনের হাতেই চকোলেট আইসক্রিমের কোণ ছিল। মেঘনা একটা সুন্দর নীল রঙের কুর্তি পরেছিল। তার মুখ এখন আর অসুস্থ বা ফ্যাকাশে দেখাচ্ছিল না, তা আত্মবিশ্বাস এবং আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল। গত ৬ মাসে তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। আদিত্য আর নেহা বর্তমানে আর্থার রোড জেলে জালিয়াতি এবং মিথ্যে প্রমাণ দেওয়ার সাজা ভোগ করছিল। আদিত্যর কনস্ট্রাকশন বিজনেস লাটে উঠেছিল, কারণ তার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোর্ট ফ্রিজ করে দিয়েছিল। মেঘনা তার চুরি হওয়া ৫০ লক্ষ টাকা এবং গয়না সুদে আসলে ফেরত পেয়েছিল। জুহুর ফ্ল্যাটটা সে নিজের নামে করে নিয়েছিল। সবথেকে বড় কথা, সে ৮ বছর পর আবার নিজের ডানা মেলেছিল। সে তার এমবিএর পুরনো জ্ঞান ব্যবহার করে মুম্বাইয়ে এক ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ওয়েডিং প্ল্যানিংয়ের কোম্পানি শুরু করেছিল। কয়েক মাসের মধ্যেই তার সততা এবং পরিচয়ের কারণে কোম্পানি ভালো সাফল্য পেতে শুরু করেছিল। সে এখন আর কারোর অযোগ্য স্ত্রী হয়ে থাকেনি, বরং একজন সফল এবং স্বাবলম্বী উদ্যোক্তা হয়ে উঠেছিল। আরোহী আইসক্রিম খেতে খেতে পার্কের এক কোনায় খেলা করা কুকুরের ছানার দিকে তাকাচ্ছিল। মেঘনা ভালোবেসে ওর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। আরোহী পিলু? মেঘনা হেসে জিজ্ঞেস করল, আমাকে একটা কথা বলতো, ওই ভিডিওটা রেকর্ড করতে হবে এটা তোর মাথায় কিভাবে এলো রে? অদিত্য অর্থাৎ তোর পাপা তোকে এত দামি আইপ্যাড দিয়েছিল, এত খেলনা দিয়েছিল, তাও তুই ওর মিথ্যে প্রলোভনে পা দিলি না কেন? আরোহী আইসক্রিম খাওয়া থামালো। তার ১০ বছরের চোখ দুটো কোনো বড় মানুষের মতো বুদ্ধিদীপ্ত দেখাচ্ছিল। সে বলল, মা, পাপা আমাকে আইপ্যাড দিয়েছে, দামি খেলনা দিয়েছে, কিন্তু উনি আমাকে কখনো সময় দেননি, আর যখনই উনি আমাকে খেলনা দিতেন উনি সবসময় তোমার সম্পর্কে খারাপ কথা বলতেন। আমার ওটা ভালো লাগতো না। তুমি যখন অসুস্থ ছিলে আমি দেখেছি যে পাপা তোমাকে কখনো এক গ্লাস জলও দেননি। সে একটু থামল এবং এগিয়ে গিয়ে বলল, আর সেই রাতে যখন উনি নেহা আন্টিকে নিয়ে এলেন তখন ওরা তোমাকে পাগল প্রমাণ করার কথা বলছিল। আমি জানতাম তুমি পাগল নও, তুমি তো আমার সুপার হিরো। তুমি আমাকে সবসময় বলতে না যে আরোহী, যদি কেউ মিথ্যে বলে আর অন্যায় করে তবে কেঁদে বসে থাকতে নেই, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হয় আর লড়াই করতে হয়। আমি শুধু তোমার কথাই শুনেছি মা।
আমি ওই পুরনো ফোনটা নিয়েছিলাম আর ভিডিও করেছিলাম, কারণ আমাকে আমার মা ছেড়ে ওই মিথ্যেবাদী নেহা আন্টির কাছে যেতে ইচ্ছে করছিল না। মেঘনার চোখে আবারও জল টলমল করে উঠল, কিন্তু এবার তা ছিল গর্বের জল। সে আরোহীকে নিজের বুকে টেনে নিল। আমার লক্ষ্মী মেয়ে, তুই শুধু আমার মেয়ে নোস, তুই আমার ত্রাণকর্তা। তুই যদি ওই ভিডিওটা না করতিস না, তবে আজ আমরা এখানে একসাথে থাকতাম না। কিন্তু মা, আরোহী সহজভাবে জিজ্ঞেস করল, এখন পাপা আবার কবে ফিরবেন? আমার ওর কথা কখনো কখনো মনে পড়ে। মেঘনা একটা দীর্ঘশ্বাস নিল। বাছা, মানুষ যখন খুব খারাপ কাজ করে তখন তাকে তার শাস্তি পেতেই হয়। তোর পাপা জেলে আছেন কারণ উনি আইন এবং সম্পর্ক দুটোই ভেঙেছেন। কিন্তু তুই চিন্তা করিস না, এখন আমরা দুজন আছি না, আমরা আমাদের এক সুন্দর পৃথিবী বানাবো, যেখানে শুধু ভালোবাসা থাকবে, বিশ্বাস থাকবে, আর মিথ্যের কোনো জায়গা থাকবে না। আরোহী আনন্দে মাথা নাড়াল। সে নিজের আইসক্রিমের কোণ মায়ের আইসক্রিমের সাথে ঠেকিয়ে চিয়ার্স করল। দুজনেই প্রাণ খোলা হাসি হাসল। তাদের সেই হাসির শব্দ শিবাজি পার্কের সেই খোলা বাতাসে দূর দূরান্ত ছড়িয়ে পড়ল। সেই শব্দ বলছিল যে ঝড় এখন পুরোপুরি থেমে গিয়েছে। একজন নারীকে যখন কোনায় ঠেলা দেওয়া হয়, তার মাতৃত্বকে যখন চ্যালেঞ্জ করা হয়, তখন সে এক অগ্নিকন্যা হয়ে ওঠে। আর মেঘনা আজ তার প্রমাণ ছিল। যখন মাতৃত্বের ওপর প্রশ্নচিহ্ন তোলা হয়, তখন একজন নারী কি করতে পারেন, এটি ছিল তারই এক জ্যান্ত প্রমাণ। আদিত্য টাকা, প্রতিপত্তি এবং মিথ্যে প্রমাণের ব্যবহার করে তাকে শেষ করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সত্য এবং এক মায়ের ভালোবাসারই জয় হয়েছিল। অন্ধকার যতই ঘনীভূত হোক না কেন, সত্যের একটি ছোট্ট কিরণেই তা বিলীন হয়ে যায়। মেঘনা তা প্রমাণ করেছিল, আর এখন তার এবং আরোহীর জীবনে এক অত্যন্ত সুন্দর, সোনালী এবং নতুন ভোরের উদয় হয়েছিল। বন্ধুরা, মেঘনা এবং আরোহীর এই আবেগঘন লড়াই এবং আসল মাতৃত্বের জয় আপনাদের কেমন লাগল? আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন এবং এই রকম আরও নতুন নতুন সত্য ঘটনার ওপর আধারিত এবং হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।